ডারউইন এসে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মানুষকে সেই প্রাকৃতিক যে বিধান বা ন্যাচারাল ল বা মেকানিস্টিক যে ফিলোসফি তার মধ্যে এমনভাবে ইনগ্রেইন করলেন। ডারউইনের পরে দেখা গেল মানুষ হয়ে গেল কি শুধুমাত্র একটা বলা যায় যে বিবর্তনের ফসল। মানুষ আসছে প্রাণী থেকে, এর সাথে ঐশ্বরিক কোনো যোগ সাদৃশ্য বলতে কিচ্ছু নাই। উই আর অ্যাকচুয়ালি বেটার দেন আদার্স, এবং আমরা যদি মেরে কেটেও সার্ভাইভ করতে পারি, দ্যাটস জাস্ট অ্যানিমালিস্টিক নেচার। প্রাণী জগতে যদি সমকামিতা থাকতে পারে, প্রাণী জগতে যদি অজাচার থাকতে পারে, এত কিছু এত ভ্যারিয়েশন থাকতে পারে, আমাদের এখানে শুধুমাত্র কেন ওই ফ্যামিলি ম্যারেজকে অবলম্বন করতে, আমরা ওদের মতো করব। দ্যাটস দ্য পয়েন্ট। মানে তারা কিন্তু ওই জায়গা থেকেই কিন্তু এই পার্সপেক্টিভটাকে টানার চেষ্টা করে। রেপকে এভলিউশনের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক প্রমাণ করে বই লেখা হয়েছে, একাডেমিক বই লিখছে। এটাই মানে বিষয়টা হচ্ছে, আপনি যখনই এই কনসেপ্টগুলোকে, কারণ মোরালিটি তো নাই, মোরালিটি বলতে কিছু নাই, এবং ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার সেটাকে যখন আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তখন অধিকাংশ মানুষ যেটাতে সুখ খুঁজে পাচ্ছে সেই তুলনায় অল্প একজন বা হচ্ছে খুবই কম সংখ্যক কেউ হচ্ছে কষ্ট পাচ্ছে, তখন আপনি সেখানে কেন হচ্ছে সেটাকে দোষ হিসেবে দেখবেন? ধরেন যে আপনার ইচ্ছা হচ্ছে আমাকে মারতে এবং আপনি বলবেন যে এটাই হচ্ছে আমার সুখ। হ্যাঁ, আমার এটা হচ্ছে পার্সোনাল চয়েস। লিবারেল সরকার এটা বলতে পারে যে আপনাকে বাধা দিবে? আপনাকে আপনার ইন্ডিভিজুয়াল যে লিবার্টি, এই লিবার্টিকে হরণ করার কি তার কোনো অধিকার আছে? একদিকে চিন্তা করেন, এমন একটা মানুষ যে বিশ্বাস করে যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এটা হচ্ছে তার বেসিক মন্ত্র। তারপর হচ্ছে সে বিশ্বাস করে লাইফের কোনো মিনিং পারপাস নাই, সে বিশ্বাস করে ট্রান্সেন্ডেন্টাল কোনো বিং নাই, এবং সে বিশ্বাস করে যে রেশিয়াল সুপ্রিমেসি যেহেতু ওই ফিটেস্ট থেকে সেম জিনিস চলে আসতেছে। সে আসলে মানুষকে কি দৃষ্টিতে দেখে, তার কাছ থেকে আপনি আসলে কি আশা করতে পারেন সর্বোচ্চ? আর এমন একটা মানুষকে চিন্তা করেন যে বিশ্বাস করে হি কেম ফ্রম গড, হি হ্যাজ ট্রান্সেন্ডেন্টাল কোয়ালিটিজ অ্যান্ড পটেনশিয়াল ডেফিনেটলি, অ্যান্ড তার মধ্যে হচ্ছে যে নৈতিকতা বীজ বপন করে দেওয়া আছে, তাকে হচ্ছে যে স্রষ্টার আদেশ নিষেধের উপর বেস করে সেগুলোকে নার্চার করতে হবে, এবং হি হ্যাজ এ কনসিকুয়েন্স, এটার্নাল কনসিকুয়েন্স, যে হেভেন অ্যান্ড হেল। এই মানুষটা আপনার সাথে যেভাবে ডিল করবে, আর প্রথম মানুষটা আপনার সাথে যেভাবে ডিল করবে, এই যে দুনিয়া জুড়ে আপনারা যে অবাক হন যে একটা মানুষ কিভাবে গণধর্ষণ করতে পারে, মানে মানুষটা গণধর্ষণ কিভাবে করতে পারে, কিভাবে জেনোসাইড ঘটাতে পারে, কিভাবে মানুষকে মানে বোমের পর বোম মেরে ফেলতেছে, হ্যাঁ, তাদের গায়ে লাগতেছে না। এই যে তাদের মন মানসিকতা, এগুলো আসছে কই থেকে? এগুলো ওভারনাইট আসে না। এটা এমন না যে হুট করে সে পশু হয়ে গেছে। ইটস অল ব্যাকড আপ বাই দোজ ফিলোসফিক্যাল গ্রাউন্ডস যেগুলো আমরা এই পর্বে আলাপ করতেছি। তো ভাই, আমরা গত পর্বে আলাপ করছিলাম হিউম্যান নেচার এর সাথে সেলফ এন্ড গডের যেই মিলবন্ধন বা সম্পর্ক, সেই ব্যাপার নিয়ে। তো আপনি অনেকটুকু আলোচনা টেনেছেন। এরপরে হচ্ছে যে আমাদের এই পর্বটাকে একটু বড় করে আলোচনা করার দরকার ছিল। সো লাস্ট পর্বের যেখানে আমরা থেমেছি, এরপর থেকে বাকি অংশটা যেখানে আলোচনাটা আরও বেশি ঘনীভূত হওয়ার কথা, সেখান থেকে শুরু করলে ভালো হয়। বিসমিল্লাহ। তো আমরা আজকে আলোচনা শুরু করব হচ্ছে ডারউইনকে দিয়ে, অর্থাৎ হিউম্যান নেচারে যেই ধরনের আলাপচারিতা বোঝাপড়া, এই ক্ষেত্রে ডারউইনিজমের বা ডারউইনের প্রভাব কীরকম। সো প্রথম কথা হচ্ছে যে ডারউইনিজম বা ডারউইনের প্রভাব হচ্ছে অনেকটা এমন, যেমন আমরা সক্রেটিসের ক্ষেত্রে বলে থাকি দার্শনিক যুগ, একটা হচ্ছে প্রাক সক্রেটিস যুগ বা প্রি সক্রেটিক যুগ, আর একটা হচ্ছে উত্তর সক্রেটিসের যুগ বা পোস্ট সক্রেটিক যুগ। একই রকম ক্ষেত্রে একই রকমভাবে আপনার হিউম্যান নেচারের ক্ষেত্রেও আমরা কিছুটা কাইন্ড অফ এমনই বলতে পারি যে একটা হচ্ছে প্রি ডারউইনিয়ান এইজ, আরেকটা হচ্ছে পোস্ট ডারউইনিয়ান এইজ। কীভাবে আমরা পরবর্তীতে আলোচনা করলে বুঝতে হবে যে কেন আমরা তাকে এতটা সেন্ট্রাল পিভোটাল সিগনিফিক্যান্ট একটা ফিগার হিসেবে এস্টাবলিশ করলাম। ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে যে যাদের কথা আমরা আলোচনা করতেছি, যা করে আসছি, তারা কিন্তু কাইন্ড অফ প্রত্যেকেই সায়েন্টিফিক রেভলিউশনারি এক ধরনের ইন্টেলেকচুয়াল বলা যায় যে অফস্প্রিং বা ইন্টেলেকচুয়াল সন্তান তারা। চার্লস ডারউইন হচ্ছেন সেই ইন্টেলেকচুয়াল যে ঘরানা বা সায়েন্টিফিক রেভলিউশনের যে ঘরানা, এটার বলা যায় যে একদম সরাসরি উত্তরসূরি। কেননা তিনি জন্মগ্রহণ করছেন হচ্ছে ব্রিটেনে, তার জন্ম, পড়াশোনা, তার যে ইন্টেলেকচুয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট, এগুলো সবই ব্রিটেনে। এবং ব্রিটেনে আমরা জানি যে শুরু থেকে সায়েন্টিফিক রেভলিউশনটার যে যারা হচ্ছে পায়োনিয়ার ছিল, তাদের বেশিরভাগই হচ্ছে ব্রিটেন থেকে তারা কাজকর্ম শুরু করছে, ইনক্লুডিং আইজ্যাক নিউটন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ডারউইনিজম বা ডারউইন
চিন্তাগত ক্ষেত্রে যে রেভলিউশনটা নিয়ে আসছে সেটা হচ্ছে অনেকটা এমন, আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেলফ অ্যান্ড গড, রাইট? সো মানুষ মানে প্রাক আধুনিক যুগে বা প্রি মডার্ন যুগে মানুষ স্রষ্টাকে চিনত দুইটাভাবে, দুইটা দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে আকাশের দিকে তাকিয়ে, একটা হচ্ছে মানুষ নিজের দিকে তাকিয়ে। কারণ সে ভাবতো দুটোই হচ্ছে ফাইন টিউনড দুটা এন্টিটি, এবং যারা একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, এবং যারা একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে, যারা একে অপরের সাথে আন্তঃক্রিয়া করে, ঠিক আছে, তাদের মধ্যে একজন পারস্পরিক সম্পর্ক, মেলবন্ধন আছে, সম্পৃক্তি আছে। সায়েন্টিফিক রেভলিউশন এসে যেটা করলো, তারা ওই সময় আপনার বস্তু, আকাশ, এরপর হচ্ছে গ্রহ নক্ষত্রের যে আপনার আবর্তন, এগুলো নিয়ে অনেক বেশি কাজ করলো। মানে সহজ ভাষায় হচ্ছে কসমোলজি নিয়ে অনেক কাজকর্ম করলো তারা। কসমোলজি নিয়ে কাজ করতে করতে যেটা হলো যে মানুষ আকাশকে, আসমানকে, আমাদের বাহিরে যে সত্তা, যেই এন্টিটিটা আছে আর কি, এটাকে যেভাবে তারা দেখতো প্রাক আধুনিক যুগে, সায়েন্টিফিক রেভলিউশনের পরে তারা কিন্তু সেভাবে দেখতে পারলো না। কারণ সায়েন্টিফিক রেভলিউশন যেভাবে এই বিষয়গুলোকে আলোচনা করছে বা প্রেজেন্ট করছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বলা যায় যে গড ওয়াজ মার্জিনাল। মানে হচ্ছে আপনি সব আলোচনা করতেছেন যে আচ্ছা ঠিক আছে, এটার সাথে এটা এইভাবে কানেক্টেড, এরা একে অপরের সাথে এই ধরনের আন্তঃক্রিয়া করে থাকে, তারা একে অপরের সাথে এই ধরনের কাজকর্ম করে থাকে, বাট nowhere you will find any mention of God. মানে বিষয়টা হচ্ছে he was mentioned only in the margins. মানে এক ক্ষেত্রে যেমন বিজ্ঞানের যতগুলো থিওরি এই সময় আবিষ্কৃত হয়েছে বা ফ্যাক্ট যদি আমরা বলি কিছু ক্ষেত্রে, সো আপনি মহাকর্ষ নিয়ে আলাপ করছেন, অভিকর্ষ নিয়ে আলাপ করছেন, আপনি গ্রহ নক্ষত্রের গঠন, তার মধ্যে দূরত্ব, তাদের মধ্যকার, তারপর গ্র্যাভিটি নিয়ে আলাপ করছেন, বিশাল বিশাল আবিষ্কার নিয়ে কথাবার্তা বলছেন, টাইম অ্যান্ড স্পেস নিয়ে কথাবার্তা বলছেন। তো অনেক ব্যাপার স্যাপার নিয়ে থিওরি আসছে, ফ্যাক্ট আসছে, কিন্তু নোওয়্যার God is mentioned as the originator of, or the source. So এই টাইপের একটা কসমোলজিক্যাল, সো যেটা আমরা আগে বলে এসেছি, মানে এই বিষয়গুলো এমন না যে তারা প্রত্যেকেই মনে হয় এইথিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, ব্যাপারটা এমন না, কিন্তু দে ওয়ার অবসেসড উইথ দ্য ম্যাশিনেশনস অর ইউ ক্যান সে মেকানিজমস, হাউ ডু দিস থিংস ওয়ার্ক, ফাংশন। সো এটা হচ্ছে তার মূল বিষয় ছিল। কিন্তু মানুষের বিষয়টা হচ্ছে কি, যে যখন আপনি আলোচনা করতে থাকবেন একটা ডেভেলপমেন্টের একটা পর্যায়ে, যে ম্যাচুরিটির পর্যায়ে, যে তারা ভাববে কি যে মনে হয় গড নাই, মানে জিনিসটাকে এত বেশি মার্জিনালাইজড করা হয়েছে, এত বেশি পরিমাণে সাইডে রেখে দিয়ে, বলে না যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সো যখন আপনি গডকে আলাপ আলোচনা থেকে জীবন জগতের আলোচনার ক্ষেত্রে বা কসমোলজি বোঝার ক্ষেত্রে যখন ওনাকে মার্জিনাল করে রাখতেছেন, তখন একটা পর্যায়ে মনে হবে কি আউট অফ সাইট, আপনার কাছে এটা একসময় হয়ে যাবে কি আউট অফ মাইন্ড। যেহেতু তিনি কোথাও নাই, তার মধ্যে তিনি আসলে মনে হয় নাই, এরকম অবস্থা। সো কসমোলজির ক্ষেত্রে যে কনফিডেন্সটা মানুষের ছিল স্রষ্টাকে বোঝার ক্ষেত্রে, এই কনফিডেন্সটা ব্রেক করে হচ্ছে আপনার প্রথম সায়েন্টিফিক রেভলিউশন এসে। বাকি ছিল হচ্ছে মানুষ এখনও কিন্তু সেই মানে মানুষের যে মেন্টাল কমপ্লেক্সিটি, মানুষ অ্যাজ আ বিং, যে ধরনের কমপ্লেক্স একটা বিং, যে ধরনের ইন্টিগ্রেট একটা বিং, এই জটিলতাগুলোকে কিন্তু তখনও পর্যন্ত এই কসমোলজিক্যাল আলোচনা দিয়ে কিন্তু তখনও পর্যন্ত কী করা যাচ্ছিল না, হ্যান্ডেল করা যাচ্ছিল না। এবং মানুষ দিন শেষে তার এই কমপ্লেক্সিটিগুলো নিয়ে তখন পর্যন্ত মানে সায়েন্টিফিক রেভলিউশনের বেশ কয়েক যুগ বা বলা যায় বেশ কয়েক শতক না, হয়তো 100 বছরের পরেও আমরা দেখতে পাই মানুষ তার জটিলতা নিয়ে স্রষ্টার দিকে কিন্তু তখনও পর্যন্ত তার ইঙ্গিতটা ছিল, ঝোঁকটা ছিল, যে মানুষ এখনও মানুষের আলাপ আলোচনা দিয়ে বলতে পারে যে না, আপনি শুধুমাত্র মানুষকে এই মেকানিজমের বা এই মেকানিস্টিক ফিলোসফির মাধ্যমে আপনি হয়তো পৃথিবীকে ব্যাখ্যা করতে পারেন, এটা একটা নন অ্যানিমেট বিং অথবা ইনঅ্যানিমেট বিং, কিন্তু আপনি মানুষের মধ্যে একটা অ্যানিমেট প্রচণ্ডভাবে জটিল একটা সত্তাকে, এন্টিটিকে আপনি ব্যাখ্যা করতে পারেন না। এটা হচ্ছে তখনকার পর্যন্ত অবস্থা, ডারউইনের আগ পর্যন্ত। কিন্তু ডারউইন এসে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মানুষকে সেই প্রাকৃতিক যে বিধান বা ন্যাচারাল ল বা মেকানিস্টিক যে ফিলোসফি, তার মধ্যে এমনভাবে ইনগ্রেইন করলেন, ডারউইনের পর দেখা গেল মানুষ হয়ে গেল কি শুধুমাত্র একটা বলা যায় যে বিবর্তনের ফসল। তো ডারউইনের প্রস্তাবনাটা আমরা মানে কসমোলজির সাথে বায়োলজির
যে একটা মিলবন্ধন সেখানে, এগুলো এই দুটো মিলে যে সেলফ অ্যান্ড গডের যে মানে আপনার জটিল প্রপঞ্চ তৈরি করে রাখছিল, এবং যেটার মাধ্যমে যুগের পর যুগ সহস্র বছর ধরে মানুষ এই দুটার মাধ্যমে হচ্ছে স্রষ্টাকে চিনে আসতেছিল, বা স্রষ্টাকে চেনার ক্ষেত্রে দুটা মাধ্যম হয়েছিল। এই মাধ্যমটা কসমোলজিক্যাল ক্ষেত্রে ব্রেক হয়ে গেল হচ্ছে আপনার প্রথম সায়েন্টিফিক রেভলিউশনের মাধ্যমে, আবার এইবার ব্রেক হলো মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডারউইনের মাধ্যমে। সো বলা যায় যে সায়েন্টিফিক রেভলিউশনের যে যাত্রাটা বা প্রচেষ্টাটা বা প্রজেক্টটা, এই প্রজেক্টটা কমপ্লিট হলো হচ্ছে ডারউইনের মাধ্যমে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ডারউইন নিজে কিন্তু তার যেই প্রপোজিশন যে হিউম্যান বিংস হাউ দে ডেভেলপড থ্রু আউট দ্য হিস্ট্রি, সেখানে কিন্তু তিনি নিজে স্রষ্টাকে ডিনাই করে এই তার যেই মতামত বা তার যে গবেষণা সেগুলোর সাথে ইন্টারলিঙ্ক করে কিন্তু তিনি দেখানোর চেষ্টা করেননি। হ্যাঁ, এটা ঠিক যে তিনি নিজে অবভিয়াসলি এথিস্ট ছিলেন না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট, বিকজ যারা কিনা ডারউইনিজমের ভিত্তিতে নাস্তিক বা এথিস্টিক ফিলোসফি ধারণ করে, তারা কিন্তু ডারউইনকে এই ক্ষেত্রে এমন একজন মানে মানুষ মনে করেন বা পায়োনিয়ার মনে করেন যে হ্যাঁ, উনি হয়তো জিনিসটাকে ঠিক এইভাবেই কনক্লুশন টেনেছেন যে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে মানুষকে ব্যাখ্যা করা যাচ্ছে, কসমোলজির সাথে একটা ইন্টিগ্রেট সিস্টেমে আসা যাচ্ছে, তার মানে হচ্ছে দিস মিনস যে তিনিও হয়তো বা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কয়েকটা কারণে। একটা হচ্ছে আপনার যেটা আপনি বললেন যে মানুষ নাস্তিকতার ক্ষেত্রে ডারউইনকে হাতিয়ার হিসেবে বা ডারউইনিজমকে হাতিয়ার হিসেবে বানায় বা দেখে আর কি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একটা বলা যায় যে গোলকধাঁধা আছে, সেই গোলকধাঁধাটা হচ্ছে অনেকটা এমন, এটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি কেন গোলকধাঁধাটা। আগে আমরা একটু ব্যাখ্যা করি যে ডারউইনিজম বা ডারউইন আসলে প্রস্তাবনাটা কী করছে, হোয়াট ডিড হি প্রপোজ। তো তিনি প্রস্তাবনা করলেন যে তিনি আপনার একটা দ্বীপপুঞ্জে অনেকদিন যাবৎ ছিলেন, প্রায় 5 বছরের মতো, এবং সেখানে তিনি বিভিন্ন ফসিল, এরপর হচ্ছে আপনার জীবাশ্ম অবশিষ্ট প্রাণীর যে অংশ সেগুলো তিনি পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং তিনি হাতে কলমে সেগুলোকে এক্সপেরিমেন্ট করলেন বা সংগ্রহ করলেন। সো তিনি যেটা বুঝলেন সেটা হচ্ছে যে একে তো মানুষের তখন স্রষ্টার প্রতি যে আগ্রহ, কনফিডেন্স, বা ধরেন যে আপনার স্রষ্টাকে যে বোঝার যে দৃঢ়তাটা, ফার্মনেসটা, এটা কিন্তু অলরেডি ব্রেক হয়ে গেছে। মানুষ কিন্তু তখন এমনিতেই স্রষ্টার প্রতি এক ধরনের স্কেপটিক মনোভাব রাখা শুরু করছে, স্পেশালি বুদ্ধিজীবীরা বা দার্শনিক। তখনকার একটা বড় বিষয় হচ্ছে যে তখনও কিন্তু আপনার তথাকথিত সায়েন্টিস্ট নামে কিন্তু কোনো পরিভাষা ছিল না। তখনকার যুগে যারা এই ধরনের চর্চা করত তাদেরকে বলা হতো হচ্ছে ন্যাচারাল ফিলোসফার, যারা প্রকৃতি দার্শনিক। সো এই ধরনের প্রকৃতি দার্শনিকরা কিন্তু এমনিতেই স্রষ্টার প্রতি বিশ্বাসটা হারাতে শুরু করছে, বা কমপক্ষে সন্দেহপূর্ণ শুরু হয়ে গেছে, জায়গাটা শুরু হয়ে গেছে আর কি, সন্দেহপূর্ণতা জায়গাটা। সো মানুষ তখন এমনিতেই চাচ্ছিল যে স্রষ্টার ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে জীবন জগৎকে ইন্ডিপেন্ডেন্টলি কীভাবে ব্যাখ্যা করব। সো এই ইন্ডিপেন্ডেন্টলি ব্যাখ্যা করার জায়গাটার একটা বড় বলা যায় যে জায়গাটা অলরেডি পূর্ণ হয়ে গেছে হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশনের মাধ্যমে। এখন তারা জানার চেষ্টা করলো বা বোঝার চেষ্টা করলো যে মানুষের অরিজিনটাকে কীভাবে ইন্ডিপেন্ডেন্টলি, স্রষ্টা থেকে ইন্ডিপেন্ডেন্টলি ব্যাখ্যা করা সম্ভব। সো যেহেতু তখন স্রষ্টা এই গোটা জগতের চিত্রে খুবই নগণ্য একজন হয়ে আছেন, সো ডারউইন যারা দেখলেন যে মানুষ যেভাবে আসছে, মানুষ হচ্ছে একটা দীর্ঘ পরিক্রমার ফসল। মানুষ এখনকার যে অবস্থাটা, তখনকার সময় ভাবা হতো স্রষ্টা কিন্তু তাকে এভাবে সৃষ্টি করেন নাই। মানুষের আদি অবস্থাটা বর্তমান যেরকম আমরা দেখতে পাচ্ছি এটা ছিল না। মানুষ হচ্ছে দীর্ঘ বছরের, কয়েক মিলিয়ন বছরের বিবর্তন বা ইভলিউশনের ফসল। এক এক সময়ে মানুষ এক এক টাইম স্প্যানে মানুষ এক এক ধরনের রূপে ছিল, এবং বলা হয় যে মানুষের মানে সবচেয়ে নিকটতম বিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে নিকটতম বন্ধু হচ্ছে, প্রজাতি হচ্ছে ওয়ান টাইপ অফ এপ, বানর বা গরিলা বা নট শিম্পাঞ্জি, বেসিক্যালি এপ, মানে এক টাইপের বানর থেকে, যারা প্ল্যানেট অফ দ্য এপস, বিশেষ এক ধরনের বানর থেকে হচ্ছে মানুষের যে বর্তমান রূপ হোমো সেপিয়েন্স, যেটা তারা বলে থাকে বুদ্ধিসম্পন্ন প্রাণী, বুদ্ধিসম্পন্ন মানুষ। এই মানুষের যাত্রাটা হচ্ছে সবচেয়ে নিকটতম হচ্ছে এই এপগুলো। সো এই জিনিসটা তিনি প্রমাণ করার জন্য অবভিয়াসলি অনেক জটিল আর্গুমেন্টের এবং অনেক দলিল, আদিল্লা, প্রমাণ, এভিডেন্স তিনি নিয়ে আসছেন।
কিন্তু এটার সাথে হিউম্যান নেচারের যে সমস্যাটা বা হিউম্যান নেচারের যে আলাপ আলোচনাটা যেভাবে প্রভাবিত হলো সেটা হচ্ছে এভাবে, যদি আপনি বলে থাকেন যে মানুষ প্রাণী থেকে, যে প্রাণীটা শুধু একসময় প্রাণী না, সকল এককোষী, কিছু, মানে প্রথমে জড় পদার্থ প্রথমে থেকে ছিল হচ্ছে একটা এককোষী জীব, মানে সেখান তারও থেকে- পিছনে তারও পিছনে জড় পদার্থ থেকে Inanimate. নন লিভিং বিং থেকে প্রথমে লিভিং বিং, তারপরে হচ্ছে এককোষী থেকে লিভিং বিং থেকে আবার আপনি এত বহুকোষী প্রাণী। জটিল হুম, মস্তিষ্ক, বুদ্ধি সম্পন্ন, কগনিশন Conscious. সম্পন্ন এবং কনসিয়াসনেস সম্পন্ন একটা being। একটা বিং এ পরিণত হয়েছেন প্রাণী থেকে। তার মানে হচ্ছে যখন মানুষের অরিজিন থেকে ডিভাইন যে তার একটা অংশ ছিল বা ডিভিনিটির পার্টকে যখন কেটে ফেলা হলো, যখন এটা ওমিট করে দেওয়া হলো, তখন কিন্তু একটা মারাত্মক শিফট হলো। সেই শিফটটা হচ্ছে মানুষের যে, মানে এক ধরনের পৃথিবীতে মানুষের যে অবস্থানটা, মানুষ আসলে কী করা দরকার, কী করবে না করবে, এগুলোর পেছনে কিন্তু হিউম্যান একটা পিকচার থাকে, হিউম্যান নেচারে একটা বলা যায় তত্ত্ব থাকে মানুষের। এই তত্ত্বটা থেকে যখন ঈশ্বর বাদ হয়ে গেলেন প্রাণী, এখন এই প্রাণীটার মানে এই যে বিবর্তনটা কে ঘটাইছেন, ট্রিগারটা কে করছেন, স্রষ্টা নাকি অন্য কেটে পরে আলাম। কিন্তু যখন মানুষের বিবর্তনটা, এই যে মানুষের বিবর্তন, এটা সরাসরি ঈশ্বরের হাত থেকে না আসে, যখন কোনো প্রাণীর একটা লং বলা যায় যে একটা চেইন অফ কমান্ডমেন্ট থেকে, চেইন অফ কমান্ডের মতো হয়ে আসতেছে, তার মানে হচ্ছে মানুষের যে ঐশ্বরিক সত্তাটা, যেটা ক্রিশ্চিয়ানিটি বলে আসতেছে যে মানুষকে ঈশ্বর তার আদলে সৃষ্টি করছেন, এটা কিন্তু একদম কলাপস হয়ে গেল। একদম। এবং মানুষ নিজেকে মনে করতে শুরু করলো সে জাস্ট একটা প্রাণী, সে জাস্ট একটা প্রাণী। এবং এইখান থেকে আপনি দেখবেন একটা বড় র্যাডিক্যাল শিফট পাবেন হচ্ছে প্রায় প্রত্যেকটা জ্ঞান শাস্ত্রে, ধরেন সাইকোলজি, ফিজিওলজি, ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক, এই সব ধরনের আলাপ আলোচনায় তো একটা ইয়া থাকে, পিকচার অফ হিউম্যান নেচার থাকে। যখন এই হিউম্যান নেচারের পিকচারটা হয়ে গেল হচ্ছে ডারউইনিস্টিক বা এভলিউশনিস্টিক, তখন যেটা হলো, তখন তারা সব কিছুকে, মানুষের সাথে প্রত্যেকটা ফ্যাকাল্টিকে ব্যাখ্যা করা শুরু করলো হচ্ছে এভাবে, মানুষ আসছে প্রাণী থেকে, এর সাথে ঐশ্বরিক কোনো যোগ সাদৃশ্য বলতে কিচ্ছু নাই। তার ফলে যেটা হলো, মানুষকে মানুষের মতো করে না, প্রাণীদের মতো করে দেখা শুরু হলো। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এখনকার সময় আমরা প্রায় জানি যে আপনার ল্যাবরেটরিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু প্রাণী, গিনিপিগ, মাউস মানে ইঁদুর, এগুলোকে দিয়ে তারা ওগুলোর উপর ম্যানিপুলেট করা ট্রাই করে, হরমোন ইনজেক্ট করতেছে বা কোনো একটা অঙ্গ কেটে নিচ্ছে, তারা দেখা ট্রাই করে যে আসলে এটা এই যোগ বিয়োজনের ফলে আসলে কি হচ্ছে তার। এখন কথা হচ্ছে, এটা প্রাক আধুনিক যুগে যদি মানুষ করতো যে আমি মাউস এবং গিনিপিগ দিয়ে প্রমাণ করে দেখাবো যে মানুষের মধ্যে এই ধরনের পরিবর্তন ঘটে, কারণ মানুষের উপর তো সরাসরি পরীক্ষা করা যাবে না। এখন কি উপায়, প্রাণীর উপর করব, প্রাণীর উপর করলে বোঝাবে এটা মানুষের উপর একই ধরনের এফেক্ট করবে। কিন্তু এই যে লিঙ্কটা, যে বিশ্বাসটা, যে এদেরকে করলে মানুষের মধ্যে, কারণ যেহেতু অ্যানিমেল একই, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু প্রাক আধুনিক যুগ কিন্তু কখনো করতো না। আমি এখানে একটা জিনিস অবশ্যই অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেই মুহূর্তে এই ডারউইনিজমের সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এই প্রবঞ্চনাটা, মানে এই প্রবঞ্চটা স্টাবলিশড হয়ে গেল ওয়ার্ল্ড ওয়াইড, বা হচ্ছে মোটামুটি হচ্ছে যে মানুষ গ্রহণ করতে শুরু করলো, তখন কিন্তু আপনি যেটা বললেন যে এই যে প্রাণী এবং মানুষের মধ্যকার যে পার্থক্য, যে একটা ডিভাইন পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানিমেলিস্টিক পার্সপেক্টিভ, একদিকে মানুষ কিন্তু চিন্তা করতো যে মানুষ ডিভাইন যেহেতু তার মধ্যে মোরালিটির একটা বিষয় থাকবে, তার মানুষের মধ্যে সিম্প্যাথি, এমপ্যাথি থেকে শুরু করে এই বিষয়গুলো থাকবে, যেগুলো হচ্ছে হিউম্যান টু হিউম্যান সে হচ্ছে আদান প্রদান করবে এবং সোশ্যাল ভ্যালুস থাকবে। কিন্তু যখন আপনি সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট থেকে চিন্তা শুরু করবেন, তখন কিন্তু আপনি এই যে আপনার রেশিয়াল যে একটা মানে দৃষ্টিভঙ্গি, অল দ্য মোরালিটিস অ্যান্ড সোশ্যাল ভ্যালুস আর স্ট্রিপড অফ, লাইক অল পিপল আর ইকুয়াল বাট সাম অল, আমরা যে অ্যানিম্যাল ফার্মের যে একটা কনসেপ্ট, যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, এরকম একটা কনসেপ্টের কথা বলা হয়। সো জিনিসটা অনেকটা এরকম হয়ে যায় যে তখন আপনি একটা রেশিয়াল সুপ্রিমেসির দিকে চলে যান। এবং এই পৃথিবীতে এখন যারাই কিনা ধরেন যে মাস মার্ডারার হোক না কেন, অথবা ধরেন যে যারা কিনা জেনোসাইড ঘটাইছে, আমরা যদি ইতিহাস থেকে দেখবো যে এমনকি আমরা হিটলারেরও যদি ফিলোসফিক্যাল একটা গ্রাউন্ড যদি আমরা চিন্তা করি, তাদের কিন্তু কোনো না কোনো জায়গায় এই লিঙ্কটা ছিল যে উই আর অ্যাকচুয়ালি বেটার দেন আদার্স, এবং আমরা যদি মেরে কেটেও সার্ভাইভ করতে পারি
দ্যাটস জাস্ট হিউম্যান মানে অ্যানিমালিস্টিক নেচার, যেটা আমাদের মধ্যে মানে সময়ের বিবর্তনে আমাদের মধ্যে একটা ডিফারেন্ট হয়তো অবস্থায় চলে গেছে, কিন্তু ওই জায়গা থেকে আমরা পরিপূর্ণ বের হয়ে আসি না, যে আমরা এখনো প্রাণী আছি, আমরা এখনো প্রাণী আছি। ইন দ্য কোর উই আর অ্যানিমালস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বর্তমান পৃথিবীতে যত ডিজেনারেসির ইস্যুগুলো আছে, মানে বিকৃতি, যৌন বিকৃতি থেকে সব শুরু করে সব জায়গায়, এটারও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সেই জায়গাতে যে প্রাণী জগতে যদি সমকামিতা থাকতে পারে, প্রাণী জগতে যদি অজাচার থাকতে পারে, এত কিছু এত ভ্যারিয়েশন থাকতে পারে, আমাদের এখানে শুধুমাত্র কেন ওই ফ্যামিলি ম্যারেজকে অবলম্বন করতে, আমরা ওদের মতো করব। দ্যাটস দ্য পয়েন্ট। মানে তারা কিন্তু ওই জায়গা থেকে কিন্তু এই পার্সপেক্টিভটাকে টানার চেষ্টা করে যে তাদের, আমরা তো তাদেরই সন্তান, তো তাদের জায়গা থেকে যদি তারা এত রকম বিকৃতি মানে সেক্সুয়াল যেই ওরিয়েন্টেশন, তারা এগুলোকে ওরিয়েন্টেশন হিসেবে তারা তো বিকৃতি হিসেবে দেখায় না। সো তাহলে আমরা মানুষ হিসেবে, মানুষ যদিও আমরা কেন করব না, আমরা কেন করব না, যেহেতু আমরা তাদেরই জেনারেশন, রাইট? হয়তো মিলিয়ন্স অফ ইয়ার্স এর একটা, কিন্তু বেসিক্যালি আমরা তো তারাই। সো আপনি দেখেন যে আপনার সকল বর্তমান দুনিয়াতে যত কনসেপ্টগুলোকে মানে ডেভিয়েটেড ফর্মে আমরা দেখতে পাই, এর পেছনে কিন্তু আপনি যদি জেনোসাইডের কথা বলেন, আপনি সেক্সুয়াল ডেভিয়েশনের কথা বলেন, বা যতগুলো মানে মানব সভ্যতার যত রকমের এখন বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড এই ডারউইনের সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট অথবা অ্যানিমালিস্টিক যে পার্সপেক্টিভ, মানে সেটা একটা ফল। হাউ দ্য থিওরি ওয়াজ ফর্মুলেটেড, রাইট, উইথ সাম স্পেসিফিক জার্গনস, এই বিষয়গুলো পরবর্তীকালে হিউম্যান নেচার যে আলাপ আলোচনা, এটার যে পরিপূর্ণ দিগন্তটাকে একদম আপরাইট মানে বলা যায় যে পরিপূর্ণভাবে উল্টে ফেলে, এক্স্যাক্টলি পরিপূর্ণভাবে এটাকে কলাপস করে ফেলে, যেটা আগে ছিল এবং সেটাভাবে নতুনভাবে রিকনস্ট্রাক্ট করে। আগে ছিল হচ্ছে মানুষ টু সাম এক্সটেন্ট একটা ট্রান্সেন্ডেন্টাল বিংয়ের সাথে মানুষের সম্পর্ক ছিল, কানেক্টেড ছিল মানুষ, কিন্তু এখন সে ওই জায়গাটা থেকে সম্পূর্ণ নিচে চলে আসলো। হি ওয়াজ ডিসেন্ডেড, মানে এমনভাবে ডিসেন্ডেড হয়ে গেল যে সে একদম নিচে চলে আসলো, জমিনের তলে চলে গেলো, যে সে হচ্ছে অ্যানিম্যাল, সে অ্যানিম্যালিস্টিক হয়ে গেল পরিপূর্ণ। সো এখান থেকে দি হিউম্যান নেচার যে বিভিন্ন আলাপচারিতা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এবং এটার পেছনে যেটা বললাম যে ডারউইনের একটা বড় হাত ছিল, আর সেই হাতটা হচ্ছে তার থিওরি। এখন যে আপনার প্রশ্ন যেটা, যে তিনি তো নিজে কথা বলেন নাই যে আমার এই তত্ত্বটার ক্ষেত্রে আমি স্রষ্টাকে বাদ দিচ্ছি, কিংবা এটাকে স্রষ্টার বিপক্ষে তোমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করো। কিন্তু সমস্যাটা হচ্ছে, ধরেন সায়েন্টিফিক রেভলিউশন যারা হচ্ছে পায়োনিয়ার, তারা কিন্তু কখনো এভাবে বলে নাই যে আমার এই তত্ত্বটা কখনো হচ্ছে আপনার স্রষ্টাকে বা স্রষ্টার ধারণাকে ডিসমেন্টেল করার ক্ষেত্রে, বরং আমরা দেখি যে নিউটন থেকে শুরু করে গ্যালিলিও বা অন্য অনেকে বলেন, অথবা ধার্মিক ছিলেন অনেক বেশি, মানে অনেক পায়োনিয়ার লেভেলের, অথবা হচ্ছে যে যাদেরকে আমরা জগৎ বিখ্যাত বিজ্ঞানী বলি, তাদের অনেকেই হচ্ছে যে নাস্তিক ছিলেন না, এবং তারা ধার্মিক ছিলেন অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ব্যাপারটা এমন শুধুমাত্র থিস্টই ছিলেন, বরং তারা অনেক বেশি ডিভোট ধার্মিক ছিলেন, হয়তো খ্রিস্টান ছিলেন বাট ধার্মিক ছিলেন, কিন্তু হয়তো অনেকে ধার্মিক ছিল না, কিন্তু থিস্টিক ছিল, কিন্তু তারা এথিস্টিক ছিলেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে, আপনি যখন জীবন ও জগতের আলাপচারিতায় সরাসরিভাবে স্রষ্টাকে মেনশন না করবেন, একটা সময় যে দেখবেন যে স্রষ্টা আছেন, কিন্তু মানুষের নজর থেকে, মানুষের দৃষ্টি থেকে, মানুষের পার্সপেক্টিভ বা প্যারাডাইম থেকে কিন্তু তিনি বাদ পড়ে যাবেন। ঠিক একই ঘটনা ঘটছে হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশনের ক্ষেত্রে। তারা যেভাবে সায়েন্টিফিক থিওরিগুলোকে ফর্মুলেট করতেছিলেন, সেখানে তারা কখনো তাদের পার্সোনাল যে বিলিফটাকে তারা কখনো এগুলোর মধ্যে ইনফিউজ করেন নাই, বা দে ডিডন্ট অ্যালাউ ইট। কারণ তারা ভাবছে সায়েন্স আর পার্সোনাল বিলিফ সবসময় আলাদা দুটা রেলমে চলবে, আলাদা জগৎ, এদের সাথে এদের দুজনের মধ্যে কী হবে না, কোনো আপনার কী বলা যায় এটাকে, ওভারল্যাপিং হবে না দুইটার মধ্যে। সো এই ওভারল্যাপিং না করার কারণে, বা জ্ঞানটাকে পরিপূর্ণ অবজেক্টিভ রাখতে চাওয়ার যে ইচ্ছা, এখান থেকে এটা হয়েছে যে পরবর্তীকালে ইভেন ইনক্লুডিং ডারউইন, তারা যেভাবে থিওরিগুলোকে আনতেছে, ডেভেলপ করতেছে, ব্যাখ্যা করতেছে, চর্চা করতেছে, আলাপ করতেছে, সেগুলো যখন দীর্ঘদিন যাবৎ স্রষ্টার কোনো অনুপস্থিতি, কোনো উল্লেখ নাই, পরোক্ষ কিছু উল্লেখ ছাড়া, এবং যেখানে কেউ আবার সরাসরি উল্লেখ করতে নিষেধ করে দিচ্ছে যে তাকে আনা যাবে না, পার্সোনাল বিলিফকে এখানে আনা যাবে না, তার মানে একটা পর্যায়ে যেটা হলো আউট অফ সাইট, সাধারণ মানুষের কাছে যেটা পরিণত হলো আউট অফ মাইন্ড।
সো তারা স্রষ্টাকে আনেন নাই, ঠিক আছে, কিন্তু তারা যেভাবে এই জগৎটাকে ব্যাখ্যা করছেন তার মধ্যে স্রষ্টার কোনো জায়গাও ছিল না। তার মানে হচ্ছে তারা পরোক্ষভাবে বোঝাচ্ছেন যে আসলে স্রষ্টা এগুলোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেন না। এই যে স্রষ্টার যে সরাসরি ইন্টারভেনশনটাকে দূর করে ফেলা, স্রষ্টাকে জগতের ছবি থেকে, ওয়ার্ল্ড পিকচার থেকে বাদ দিয়ে দেওয়া, এটাই হচ্ছে নাস্তিকতার ক্ষেত্রে বা স্কেপটিক, স্ট্রাকচারালি স্কেপটিক যে মনোভাবের তৈরির ক্ষেত্রে প্রথম ধাপই হচ্ছে এটা। সো ইয়েস, ডারউইন বা অন্যান্য ফিলোসফার বা দার্শনিক বা প্রকৃতি দার্শনিকরা হয়তো কখনো এটা বলেন নাই যে আমি এথিস্টিক বা আমার মতামতটা এথিস্টিক, কিন্তু পরবর্তীকালে তাদের এই চিন্তাগুলোর যে চর্চা, এটার মাধ্যমে যে ধরনের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে, স্পেশালি সাধারণ মানুষের উপর যে প্রভাবটা পড়ছে, এটা হচ্ছে এথিস্টিক বা ম্যাটেরিয়ালিস্টিক। যেমন এখানে একটা এক্সাম্পল আমি দিতে চাই যে বর্তমান সময়েও বা হচ্ছে ডারউইনের পরেও যারা ক্রিশ্চিয়ান ফিলোসফি থেকে বা ক্রিশ্চিয়ান যে থিওলজি, সেখান থেকেও কিন্তু ডারউইনিজমকে ইন্টিগ্রেট করার ট্রাই করছে, এভলিউশনকে বেসিক্যালি, ডারউইনিজমকে এভলিউশনকে, এবং হচ্ছে যে বর্তমানেও মুসলিমদের মধ্যেও কারণ এভলিউশনের অনেকগুলো মডেল আছে ডেফিনেটলি। সো একটা পার্সপেক্টিভ থেকে তারা হয়তো, যারা হচ্ছে এথিস্টিক ফিলোসফিকে এটার একটা কনক্লুশন হিসেবে টানার চেষ্টা করে, তারা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে যে কসমোলজি থেকে বায়োলজি সব কিছুই ইউ ক্যান এক্সপ্লেইন উইদাউট ব্রিঙ্গিং দ্য কনসেপ্ট অফ গড। আবার একই জিনিসটাকে ইন্টিগ্রেট করে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে অনেকে দেখানোর চেষ্টা করে যে দ্য হোল থিং কুড বি ট্রু, যে কসমোলজি থেকে, তারপর হচ্ছে নন লিভিং বিং থেকে, লিভিং বিং, এককোষী থেকে বহুকোষী, তারপরে বিভিন্ন প্রাণীর বিবর্তন এবং মানুষ, এই পুরো প্রসেসটা, হ্যাঁ ঠিক আছে 97% মিল আছে ডিএনএতে, 98% মিল আছে, ইটস ওকে, ইটস অল ফাইন, বাট দ্য থিং ইজ তাদের ব্যাখ্যার সময় তারা দেখানোর চেষ্টা করে ইট অল হ্যাপেন্ড with the will of God, with the design of God. The whole process was being regulated by হ্যাঁ। সো এখানে কিন্তু দেখেন, আপনি যখনই ফিলোসফি অফ সায়েন্সের জায়গা থেকে দেখানোর চেষ্টা করবেন, তখন এটাকে কিন্তু অনেকভাবে দেখানো যাচ্ছে, কিন্তু আপনি শুধুমাত্র সায়েন্টিফিক ডেটার উপর বেস করে আপনি একটা ফিলোসফিকে টান দিয়ে নিয়ে আসবেন, এটা কিন্তু সায়েন্সের মানে জায়গাই না। মানে আপনি একটা মেটাফিজিক্যাল বা হচ্ছে যে এটার একটা দার্শনিক একটা কনক্লুশন টান দিবেন, এটা কিন্তু দার্শনিকদের কাজ, যেখানে হচ্ছে সায়েন্সকে ব্যবহার করা হয় ক্ষেত্র বিশেষে, অনেক সময় আবার সায়েন্সকে বাদ দিয়েও দেখানোর চেষ্টা করা হয়। বেসিক্যালি আপনার যেটা হয়েছে যে এখানে আরেকটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এমন যে ডারউইন কিন্তু কখনো অরিজিন অফ লাইফ ব্যাখ্যা করতে চায়নি। তিনি মানুষের মেকানিজমটাকে, তিনি মানুষের বা এই স্পিসিসগুলোর মেকানিজম ব্যাখ্যা করতে চাইছে। সো একটা বিষয় হচ্ছে যে আচ্ছা ঠিক আছে বুঝলাম যে মেকানিজমটা হচ্ছে এরকম, কিন্তু যে এই লাইফটা কোন দিকে আসছে এইটার কিন্তু কোনো উত্তর ডারউইন দেয়নি বা পরবর্তীকালে তারা সরাসরি দিতে পারেনি এই মেকানিজম থেকে। মানে কোনো নন লিভিং কোনো একটা বিং থেকে প্রাণ তৈরি হতে পারে কিনা, ক্রিয়েট হতে পারে কিনা, জেনারেট হতে পারে কিনা, এইটা হচ্ছে বড় বিষয়। তারা আপনাকে বলবে সেলফ ডুপ্লিকেশন, ঠিক আছে, তারা আপনাকে মিউটেশনের কথা বলবে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে প্রাণ যে জিনিসটা কোন জায়গা থেকে আসলো। সো ডারউইন কখনো অরিজিন অফ লাইফ এটা ব্যাখ্যা করেনি, তিনি সবসময় ব্যাখ্যা করছে অরিজিন অফ স্পিসিস। সো যারা অরিজিন অফ স্পিসিসটাকে, যদিও কিছু মডেলে, এভলিউশনের কিছু মডেলে কিন্তু এই অরিজিন অফ লাইফটাকে ইন্টিগ্রেট করার ট্রাই করা হয় পরবর্তীকালে। হ্যাঁ, এটা ডারউইন করে না, পরবর্তীকালে যখন যেটা বললাম যে ডারউইনের পরবর্তীতে যে ধরনের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে ম্যাটেরিয়ালিস্টিক বা এথিস্টিক, সেখানে তারা ভাবছে যে অরিজিন অফ স্পিসিসটাই বুঝি অরিজিন অফ লাইফের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই দুটা সম্পূর্ণ ভিন্ন রেলম। আপনি অরিজিন অফ স্পিসিস বা এই মেকানিজমটাকে লাইফের ক্ষেত্রে মানে করতে পারেন না, ইমপ্লিমেন্ট করতে পারেন না, কারণ আপনাকে এই ক্ষেত্রে ফিলোসফিক্যালি বাধার সম্মুখীন হতে হবে। রাইট। হ্যাঁ, যদি আপনি যেটা বললেন যে আপনাকে ফিলোসফিক্যালি ন্যাচারালিস্টিক হতে হবে, যে আপনি বলবেন যে হ্যাঁ সায়েন্সের এই বিষয়টাকে আমি ফিলোসফিক্যালি একটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ লাইফ কোথা থেকে আসছে, এটা কিন্তু একটা ফিলোসফির বিষয়। অবশ্যই আপনাকে কোনো না কোনো ফিলোসফির মাধ্যমে এটাকে আনসার দিতে হবে, কোনো সায়েন্সের মাধ্যমে এটা পসিবল না। আপনি হাজার ডেটা কালেক্ট করেন না কেন, আপনি কোনো সময় এটা উত্তর দিতে পারবেন না যে লাইফ কোন জায়গা থেকে অরিজিন হয়েছে।
আপনাকে এটা কোনো না কোনো ফিলোসফির মাধ্যমে পেতে হবে। এখন আপনি যদি সায়েন্টিফিক হিসেবে কোনো না কোনো ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্ককে সাবস্ক্রাইব করে এই সাবস্ক্রিপশনটাকে সায়েন্টিফিক যে এন্টারপ্রাইজ এর মধ্যে ইন্টিগ্রেট করেন, এবং তখন আপনার কাছে মনে হবে কি এটা কিন্তু শুধুমাত্র সায়েন্টিফিক না, এটা ফিলোসফিকো সায়েন্টিফিক এন্টারপ্রাইজ। এই বিষয়টা এখানে বুঝতে হবে যে একটা হচ্ছে ফিলোসফিক্যাল ম্যাটেরিয়ালিজম, আর একটা হচ্ছে মেথোডোলজিক্যাল ম্যাটেরিয়ালিজম। ফিলোসফিক্যাল ম্যাটেরিয়ালিজম কী বিশ্বাস করে যে এই নেচারের বাইরে কিছু নাই, আর মেথোডোলজিক্যাল ম্যাটেরিয়ালিজম বিশ্বাস করে যে আমরা কোনো কিছু দেখতে পারতেছি না, আমাদের কাছে আছেই এইটা, আমরা এটাকে ব্যবহার করব, কিন্তু আমরা কোনো সময় এই কনক্লুশনে যাব না যে এর বাইরে কোনো কিছু নাই। সো ফিলোসফিক্যাল ন্যাচারালিজম আগে এটা ঘোষণা করে ফেলে যে এর বাইরে কিছু নাই ফিলোসফিক্যালি। এভরিথিং শুড বি এক্সপ্লেইনড উইদিন দ্য নেচার। ইয়া, নেচারের এবং নেচারের মধ্যেই সবকিছুর উত্তর ব্যাখ্যা মানে বের করতে। আর তারা বললেন যে আমাদের হাতে কিছু নাই, লিমিটেড, এর মধ্যে যা আছে এটা নিয়ে আমরা কাজ করব বিকজ অফ ল্যাক অফ রিসোর্সেস বা হচ্ছে অবজারভেশন। ইয়েস, সো এইগুলোর কারণে আমরা পারতেছি না, কিন্তু হতে পারে এর বাইরে কিছু আছে, থাকতে পারে। কিন্তু বিজ্ঞানীদের কাজ কিন্তু বেসিক্যালি হচ্ছে মেথোডোলজিক্যাল ন্যাচারালিজমের মধ্যে, কিন্তু অনেকেরা বললাম তারা ফিলোসফিক্যালি হচ্ছে ন্যাচারালিস্টিক বা ন্যাচারালিজমকে অনুসরণ করে দেখে তারা বিজ্ঞানের মধ্যে সেটাকে টেনে নিয়ে আসে, যার কারণ তাদের বৈজ্ঞানিক কাজকর্ম থিওরি ফর্মুলেশনের ক্ষেত্রে মনে হয় কি ওয়াও দে আর অবজেক্টিভলি প্রমাণিত হয়ে গেছে কি ঈশ্বর নাই, কিন্তু আসলে এটা কিন্তু পসিবল না। যেরকম আমি এখানে বললাম যে অরিজিন অফ লাইফকে আপনি কখনোই অরিজিন অফ স্পিসিসের আলোচনা দিয়ে প্রমাণ করতে পারবেন না, টানতেও পারবেন না, নেভার, যেটা টার্ন কখনো করে নেই। কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে তারা এই বিষয়টাকে এক্সটেন্ড করে নিয়ে গেছে হচ্ছে অরিজিন অফ লাইফের আলোচনায় বা তার ক্ষেত্রে। তখন যে যদি আপনি ফিলোসফিক্যালি এটাকে আনসার দিয়ে ফেলেন যে না এটা নেচারের একটা প্রোডাক্ট, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ অরিজিন অফ লাইফটা কোন জায়গা থেকে আসছে, এইভাবে এভাবে। কিন্তু খ্রিশ্চানরা যেহেতু হচ্ছে আপনার ফিলোসফিক্যালি থিস্টিক, এই কারণে তারা গডকে সে অরিজিন অফ লাইফের ক্ষেত্রে নিয়ে আসে। বোঝা যাচ্ছে? রাইট, এটা হচ্ছে প্রবলেমটা। আচ্ছা, সো কিন্তু এটা যাই হোক, মানে তা এটাকে থিওলজিক্যালি ইন্টিগ্রেট করা যাক বা না যাক, কিন্তু থিওলজি বলেন বা অন্য জ্ঞানশাস্ত্র বলেন, স্পেশালি হিউম্যান নেচারের যে আলাপ আলোচনা, এটা ডারউইনের পরে যেভাবে ট্রেমেন্ডাসলি প্রভাবিত হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এইটার মতো প্রভাবিত করার মতো অন্য কিছু এখনও আসছে আর কি, মানে পোস্ট ডারউইনিজমের কথা বলতেছি আর কি। সো এটা হচ্ছে ডারউইনিজমের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা সংক্ষেপে আলোচনা করব হচ্ছে এই যে আমরা যেটা বললাম যে অ্যানিমালিস্টিক ভাবে মানুষকে দেখার যে অ্যাম্বিয়েন্সটা, এই অ্যাম্বিয়েন্সেরই আরেকজন পায়োনিয়ার, তার নাম হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। আমরা জানি যে এনলাইটেনমেন্ট যুগে মানুষকে মনে করা হতো হচ্ছে র্যাশনালিস্টিক বিং, মানুষের র্যাশনালিটি আছে, মানুষের বুদ্ধি আছে, যুক্তি আছে, লজিক আছে, মানুষ রেশিওসিনেশন করতে পারে, যার কারণে মানুষ অন্য সকল সৃষ্টির চাইতে উত্তম, বা মানুষের সুপিরিয়রিটির ক্ষেত্রে তারা র্যাশনালিজম বা র্যাশনালিটিকে সামনে নিয়ে আসতো, ঠিক আছে। এবং তারা মনে করতো যেটা হচ্ছে মানে সায়েন্টিফিক রেভলিউশনের মূল ভিত্তি ছিল র্যাশনালিটি দিয়ে আপনি সকল প্রশ্নের, জগতের সব প্রশ্নের উত্তর পেতে পারেন, যদি আপনার সময় লাগবে কিন্তু আপনি একদিন পেয়ে যাবেন এই টুলটার মাধ্যমে, ঠিক আছে। এখন ফ্রয়েড এসে যেটা বলল, আরে ভাই আপনি কি বলতেছেন, এখন উনি যেটা বলা শুরু করলো যে আমি র্যাশনালিজম বা র্যাশনালিটিকে মাইক্রোস্কোপের আন্ডারে নিয়ে আসবো, দেখবো এটা আসলে কী জিনিস, এটাকে কাটাছেটা করে দেখবো, যেই জিনিস দিয়ে আপনারা এত মানে তাফালিং করতেছেন, মানে লাফালাফি করতেছেন, আমি এই লাফালাফিটাকে একটু দেখবো যে আসলে এটা কী জিনিস। তিনি মাইক্রোস্কোপের আন্ডারে নিয়ে আসলেন, এনে দেখলেন আসলে মানুষ যেটাকে র্যাশনালিটি বলে এটার মধ্যে তিনি এটাকে উদাহরণ দিচ্ছেন হচ্ছে একটা টিপ অফ আইসবার্গের মতো। ধরেন যে অনেক বড় একটা বরফের খণ্ড, এটা সামান্য অংশ হচ্ছে সাগরের উপর থেকে দেখা যাচ্ছে ভিজিবল, মানে ভিজিবিলিটির আন্ডারে আছে হচ্ছে খুব অল্প সংখ্যক, ধরেন যে 5%-এর মতো। তার নিচে থাকে হচ্ছে 95। বেসিক্যালি তিনি 3টা পার্টে বিভক্ত করছেন মানুষের সাইকিটাকে। একটা হচ্ছে আপনার কনশাস, আমরা কনশাস যে ধরনের কাজকর্ম করে থাকি, আরেকটা হচ্ছে তার নিচে সাবকনশাস, যেটা ধরেন যে হয়তো 10%-এর মতো, আর বাকি পরিপূর্ণ অংশটুকু হচ্ছে আনকনশাস।
এখন এই তিনটার মধ্যে মানে সম্পর্কটা আসলে কি? এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এমন, মানুষের এই র্যাশনালিটির মধ্যে এই যে পার্টটা আনকনশাস, এই আনকনশাস পার্টটা হচ্ছে বেসিক্যালি মানুষের ওই শৈশব থেকে গড়ে ওঠা অবদমিত কামনা বাসনা, মানে অ্যানিমেলিস্ট যত প্রকার খেয়াল চেতনা, চিন্তা চেতনা, যত কিছু আছে, সব কিছু হচ্ছে আনকনশাসের মধ্যে যায়, তার কুপ্রবৃত্তি। আনকনশাসের পরে মাঝের পার্টটা হচ্ছে সাবকনশাস। কনশাস আর আনকনশাসের মধ্যে মাঝের পার্টটুকু হচ্ছে সাবকনশাস। সাবকনশাস হচ্ছে সভ্যতা কী করে বা ধর্ম কী করে, নৈতিকতা কী করে, এক ধরনের রুল ইম্পোজ করে যে এটা করতে পারবো এটা করতে পারবো না, সমাজের সোশ্যাল কনস্ট্রাক্ট। সো এক ধরনের সোশ্যাল কন্ডাক্ট বা কন্ডাক্টের ক্ষেত্রে তারা রুল ইম্পোজ করে সোশ্যালি। তিনি বলতেছেন যে এই যে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস, ল, থিওলজি, ধর্ম, এগুলো মানুষের এই আনকনশাস থেকে কনশাস পার্টের মধ্যে আটকে থাকে সাবকনশাসে এসে। এখানে এসে ওই উপরের জিনিসগুলো যখন আরও উপরে যেতে থাকে, তখন সে দেখতে পায় যে সাবকনশাসে হচ্ছে বিভিন্ন ধরনের ল অ্যান্ড রেগুলেশনস থাকে, সেগুলোর ফিল্টারে সে আটকে যেয়ে সম্পূর্ণ আসতে পারে না। আসে হচ্ছে যেটা দেখা যায় মানুষের ভিজিবিলিটির মধ্যে, সেটা হচ্ছে কনশাস। এবং এই কনশাস পার্ট হচ্ছে যেটা তার ভিত্তিতে পরবর্তীতে তার ছাত্র কার্ল ইয়ং, তিনি ওই যে পার্সোনা মাস্কের কথাবার্তা বলছেন আর কি, তার যে পার্সোনালিটি থিওরি, এই ক্ষেত্রে তিনি বলছেন যে মানুষের ওপর যে পার্টটা দেখা যায় এটা হচ্ছে একদম শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট, সমাজের সকল নিয়মকানুন মেনে চলে, সব সভ্যতার নিয়মকানুন মেনে চলে, ঠিক আছে, কিন্তু সে সারাক্ষণ অপরচুনিটি খুঁজে, সুযোগ খুঁজে যে কোনভাবে সে তার নিজের আনকনশাস যে পার্টগুলো আছে, তার যে অবদমিত রিপ্রেসড কামনা বাসনা, এগুলোকে সে কীভাবে ফুলফিল করতে পারে, চরিতার্থ করতে পারে। এবং তিনি দেখালেন যেখান থেকে তার সকল কিছুর শুরু, বেসিক্যালি মানে ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। তিনি দেখালেন যে আসলে স্বপ্নের মধ্যে মানুষ সবচেয়ে অথেন্টিকভাবে একদম উন্মোচন করে দিতে পারে নিজের কামনা বাসনাগুলোকে। এই কারণে তিনি বলছেন যে মানুষের বেশিরভাগ সময় দেখা যায় স্বপ্নগুলো হয় হচ্ছে ইরোটিক টাইপের, কারণ সে ভিতরে এই কামনা বাসনাগুলোকে অবদমন করে রাখে, রিপ্রেস করে রাখে না, বেসিক্যালি হি ইজ ফোর্সড টু রিপ্রেস ইট। কেন ফোর্স হয়? এই সভ্যতার যে কী বলে এটাকে, এই যে গ্রসটা, এগুলোর কারণে। এই কারণে আপনি দেখবেন যে ফ্রয়েডের পরে এনলাইটেনমেন্টের যে একটা মানে বলা যে একটা ভ্যানিটি ছিল, আমরা সায়েন্টিফিক, এই পার্টগুলো চুপসে গেছে। কারণ তিনি দেখালেন যে আসলে র্যাশনালিটি বলতে আসলে কিছু হয়ই না। তোমরা যেটা র্যাশনালিটি বলো সেটা হচ্ছে শুধুমাত্র মাস্কের মতো, সেগুলো হচ্ছে মানুষের ভুলভাল কিছু ইর্যাশনালিটির ফসল, ঠিক আছে। সো এখানে তিনি এসে হিউম্যান নেচারের যে একদম প্রাইম পার্ট ছিল আর কি, পিভোটাল যে পার্টটা অর্থাৎ র্যাশনালিটি, এটাকেও তিনি কী করে ফেললেন, নষ্ট করে ফেললেন, কোলাপস করে ফেললেন। মানে মানুষ দিন দিন কি হচ্ছে, ওপর থেকে নিচে নামতেই আছে, মানে স্রষ্টা থেকে মানুষ, মানুষ থেকে পশু, এখন পশুর থেকে অধম, রিপ্রেসড একটা সত্তা, যাকে যে সারাক্ষণ নিজেকে বন্দি করে রাখে এবং সে সুযোগ খুঁজছে কিভাবে। এবং সভ্যতার সিগমন্ড ফ্রয়েডের এই যে সেক্সুয়ালাইজিং কনসেপ্ট অফ হিউম্যান বিং, এটাই কিন্তু সেক্সুয়াল রেভলিউশনের সবচেয়ে বড় একটা প্রভাবক হিসেবে দেখা যায়। এই সেক্সুয়াল রেভলিউশন ফ্রয়েড এবং এর সাথে যখন ডারউইন যেটা আপনি যখন কম্বাইন্ড হয়, রাইট, তখন এই এন্ড অলসো লাইক লিবারাল যেই ফিলসফি টুয়ার্ডস লাইফ, যে হার্ম প্রিন্সিপাল কনসেপ্টগুলো, যে আনটিল এন্ড আনলেস ইউ হার্ম এনিবডি এলস ইউ ক্যান ডু এনিথিং, অথবা জাস্ট হচ্ছে দুজনের মধ্যে একটা কনসিকুয়েন্সিয়ালিজম, কনসেন্ট থাকলেই হলো। এবং ওই কনসেপ্টগুলোকে যখন একত্রে করা হলো, সবগুলো কম্বাইন করা হলো, যখন সেটা যুক্ত হলো হিডনিজম, হ্যাঁ, মানে অ্যাবসার্ডিটি, লাইক লাইফ হ্যাজ নো পারপাস, মিনিং অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ইউ আর ফ্রি টু ডু এনিথিং। তো এই সব কিছুর কনসেপ্ট এবং ফ্রিডমের যে কনসেপ্টগুলোকে গেলানো হলো ওয়ার্ল্ড ওয়াইড, তখন এটার প্রোডাক্ট হিসেবে বা ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে কালচারটাকে পাই, এই কালচারটা একদিক থেকে আমরা জীবনের পরে চরমভাবে হতাশ, দে ডোন্ট নো হোয়ার ডিড দে কাম ফ্রম অ্যান্ড হোয়ার আর দে হেডিং টু, রাইট।
তারা জানে না নিজের উৎস কী, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে, তাদের কোনো উদ্দেশ্য কোনো কি? উদ্দেশ্য নাই। এবং তারা উদ্দেশ্যের বদলে যদি বেশি সৎ হয়ে থাকে তারা বলে যে কোনো উদ্দেশ্য নেই। অ্যাবসার্ড একটা জগৎ। আর যারা যদি কেউ একটু ইনকনসিস্টেন্ট, যারা হ্যাঁ। ইনকনসিস্টেন্ট, তারা বলবে যে নো, উই ক্যান ক্রিয়েট আওয়ার ওন পারপাস, এভরিওয়ান হ্যাজ देयर ইন্ডিভিজুয়াল পারপাস, কিন্তু সাবজেক্টিভ এই পারপাস। ইন্ডিভিজুয়াল পারপাসটা আপনি কোথা থেকে নিচ্ছেন আমাকে বলেন। আপনি যদি ফিলোসফিক্যালি এই ফিলোসফিগুলোর যদি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আমাকে দেখান এখানে পারপাস, যেটাকে আমরা বলি যে টিলিওলজি, কোনো কিছুর মূল যে উদ্দেশ্য, এই টিলিওলজি জায়গাটা কোথায় এখানে? না ডারউইনিজমে আছে, না নিচ্চার রেখে দিছেন, না পরবর্তীকালে যে যারা কথাবার্তা বলছেন এগুলো তারা সেখানে রাখছেন। তাহলে আমাকে দেখান যে আপনি নিজের উদ্দেশ্য তৈরি করবেন কিসের ভিত্তিতে তৈরি করবেন। আপনাকে দিন শেষে যেটা করতে হবে, হ্যাঁ, মানে আপনাকে অ্যাবসার্ড হওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনাকে কমপ্লিটলি অ্যাবসার্ডিস্ট হতে হবে, এছাড়া আপনার কাছে কোনো উপায় থাকবে না। কারণ আপনার জন্য ফিলোসফিক্যালি মোরাল কোনো গ্রাউন্ড নাই, টিলিওলজির কোনো গ্রাউন্ড নাই। তাহলে আমাকে দেখান যে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলতে পারেন যে এটা আমার ইন্ডিভিজুয়াল পারপাস জীবনে, আমি এটাকে ঘিরে বাঁচবো। এবং এই ক্ষেত্রে এবং এটা হচ্ছে এক ধরনের উপশম, মানে দুধের সাথে ঘোলে মেটানোর মতো আর কি। জাস্ট এটার কোনো অবজেক্টিভ কোনো ভ্যালু নাই, জাস্ট আমি নিজের মতো করে কনস্ট্রাক্ট করে নিচ্ছি যেটা আমার উদ্দেশ্য, আমি সেটাকে ঘিরে বাঁচবো। রাইট। এখানে মানে এই যে ডারউইনিজম থেকে শুরু করে সিগমন্ড ফ্রয়েড থেকে শুরু করে তার যে এবং হচ্ছে কার্ল ইয়ংয়ের যেই পার্সোনালিটি কনসেপ্ট, এগুলো সব কিছুকে কম্বাইন করার পরে এবং সেক্সুয়াল রেভলিউশনের যেই ফিডব্যাক বা আউটপুট আমরা দেখি যে এখানে এসে এই যে পশুবৃত্তিক চিন্তাভাবনা, হ্যাঁ, যে সাপ্রেস করে রাখার কোনো মানে হয় না, হ্যাঁ, নিজেকে বের করে দাও, মানে সম্পূর্ণরূপে আসলে তোমরা বের করতেছো না, রাইট। মানে অ্যানিমেল যদি একটা মানে সার্ভাইভাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্রোক্রিয়েশন এগুলোর মধ্য দিয়ে বাঁচতে পারে, তুমি তাদের জেনারেশন হয়ে কেন পারবে না? তুমি তাদের অফশুট হয়ে কেন তুমি অফস্প্রিং হয়ে কেন পারবে না? হ্যাঁ, এখানে তোমাকে এত নিয়ম কানুন বাধা বিপত্তি কেন মানতে হবে? সো ওই পার্সপেক্টিভ থেকে যখন মানুষ লাইফকে দেখতে শুরু করে তখন হেডোনিস্টিক হওয়া ছাড়া তার তো কোনো উপায় থাকে না। তখন সে কিন্তু তার সামনে যত রকমের অপরচুনিটি পাবে সেগুলোর সে সর্বোচ্চ উপযোগিতা বা ব্যবহার করার সে চেষ্টা করবে, উইদাউট থিঙ্কিং দ্য কনসিকুয়েন্স দ্যাট মাইট হার্ম হিমসেলফ অর দ্য পিপল অ্যারাউন্ড হিম। কনসিকুয়েন্স, হার্ম, এগুলো হচ্ছে আপনার মেটাফিজিক্যাল কনসিকুয়েন্স, যেগুলো মোরালিটিকে যখন আপনি টুইস্ট করে ফেলছেন, হ্যাঁ, আপনি যখন মোরালিটিকে যখন নিচে নামায় নিয়ে আসছেন, এটা আমরা পরবর্তী আলোচনা করব। হ্যাঁ, নেক্সট পর্বে ইনশাআল্লাহ আমরা মোরালিটির উপর আলোচনা। আপনি যখন হিউম্যান নেচারের দৃষ্টিকোণ থেকে মানুষকে উপর থেকে এতটা নিচে নামায় আনছেন, তখন এই হিউম্যান নেচারের উপর ভিত্তি করে যে সকল শাস্ত্র গড়ে উঠছে, যেগুলো মানুষের জন্য একান্ত ইম্পর্টেন্ট, স্পেশালি মোরালিটি, তখন কিন্তু আপনি আশা করতে পারেন না যে এই মানুষটা কোনো হায়ার পারপাসকে ঘিরে বাঁচবে বা সেই সভ্যতাটা কোনো হায়ার পারপাসের জন্য বেঁচে থাকবে। এটা আশা আমরা করতে পারি না। তারা অবশ্যই অ্যাবসার্ডিস্ট হবে, তারা অবশ্যই অ্যানিমালিস্টিক চিন্তাকে অনুসরণ করবে, তারা অবশ্যই ট্রাই করবে যে কীভাবে নিজেকে উত্তরোত্তর অ্যানিমালিস্টিকভাবে নিজেকে উন্মোচন করে দেওয়া যায় বা উন্মিলন করা যায়। এবং তারা অবশ্যই মানে ম্যাক্সিমাইজেশন অফ প্লেজারকে তারা নিজেদের জীবনের প্রাইম আইডিয়াল হিসেবে মানতে বাধ্য আসলে। এক্স্যাক্টলি, যেমন ম্যাক্সিমাইজেশন অফ প্লেজারের কনসেপ্টটাকে নিয়ে যখন চিন্তা করা হয় তখন কিন্তু দেখা যায় এটা খুবই হয়তো ভালগার লাগবে শুনতে, কিন্তু ক্ষেত্র বিশেষে ধরেন একটা মেয়েকে 5 জন লোক রেপ করলো, গণধর্ষণ যেটাকে বলে, এটাকেও কিন্তু আপনি লিবারেল ফিলোসফি দিয়ে অথবা এই যে ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার, হ্যাঁ, যে অধিকাংশের সুখ কম্পেয়ার টু একজনের দুঃখ, রেপকে এভলিউশনের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক প্রমাণ করে বই লেখা হয়েছে, একাডেমিক বই লিখছে। এটাই মানে বিষয়টা হচ্ছে আপনি যখনই এই কনসেপ্টগুলোকে, কারণ মোরালিটি তো নাই, মোরালিটি বলতে কিছু নাই, এবং ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার সেটাকে যখন আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তখন অধিকাংশ মানুষ যেটাতে সুখ খুঁজে পাচ্ছে সেই তুলনায় অল্প একজন বা হচ্ছে খুবই কম সংখ্যক কেউ হচ্ছে কষ্ট পাচ্ছে, তখন আপনি সেখানে কেন হচ্ছে সেটাকে দোষ হিসেবে দেখবেন? কেন দেখবেন? আপনার ভিত্তিটা কি? রাইট। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন এই ধরনের অ্যানিমালিস্টিক হিডনিস্টিক ফিলোসফিকে মানবেন, জীবনের প্রাইম আদর্শ হিসেবে মানবেন, তখন কিন্তু তথাকথিত লিবারালিজমের ভিত্তিও কিন্তু ভেঙে যায়। কারণ লিবারালিজম কী চায়? যে প্রত্যেকে, আসলে লিবারালিজম বলে কি
সে কিন্তু একজন সুগার ধর্মই, কোটেড টার্মিনোলজি, সে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই যে আপনার শান্তি, সুখ, কোএক্সিস্টেন্ট এগুলোকেই তো সে মানে মূল মন্ত্র হিসেবে ধরে, কিন্তু এগুলো তো ধর্মের বিষয়। যেই ফিলোসফির কোনো মোরাল ভিত্তি নাই, কোনো বেসিস নাই, সে কিভাবে কোএক্সিস্টেন্স বা এই ধরনের বিষয়কে, আইডিয়ালকে মানতে পারে? সে মানে, যেহেতু তারা ইনকনসিস্টেন্ট, তখন কিন্তু সোশ্যাল সলিডারিটি, ঠিক আছে, ব্রাদারহুড, কোএক্সিস্টেন্স, পিস এগুলো থাকে না কিন্তু। কারণ ধরেন যে আপনার ইচ্ছা হচ্ছে আমাকে মারতে, এবং আপনি বলবেন যে এটাই হচ্ছে আমার সুখ, হ্যাঁ আমার এটা তখন হচ্ছে কি পার্সোনাল লিবারেল সরকার এটা বলতে পারে যে আপনাকে বাধা দিবে? আপনার ইন্ডিভিজুয়াল যে লিবার্টি, এই লিবার্টিকে হরণ করার কি তার কোনো অধিকার আছে? কিসের ভিত্তিতে আমাকে সে বলতে পারে যে আপনি তাকে মারেন না? হোয়াটস রাইট হোয়াটস রং, এই যে মোরালিটির কনসেপ্ট, এটা বারবার আমাদের চলে আসবে, বা এটা অবশ্যই একটা মানে বিশাল আলোচনার বিষয়। মানুষের ন্যাচারাল ইনেট একটা বিষয়। আপনি যখন এইগুলোকে, বা ধরেন যে স্রষ্টাকে চেনার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, এগুলো ইনেট বিষয়, এবং এর মাধ্যমে মানুষ যে স্রষ্টা এবং মানুষকে ঘিরে, মানুষকে চেনার মাধ্যমে যে স্রষ্টা পর্যন্ত যায়, অর্থাৎ আকাশ এবং জমিন, আকাশ এবং হচ্ছে মানুষ, এই দুটাকে মিলে মানুষ যে স্রষ্টার দিকে যায়, আপনি যদি এগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে যে হিউম্যান নেচারে যে কনস্ট্রাক্ট করলেন এই পিকচারটার ফলাফল কি, আলটিমেট রেজাল্টটা কি, এটা আমরা এখনকার সময় দেখতে পাচ্ছি। সেক্সুয়াল রেভলিউশন, ফ্যামিলিগুলোর অ্যাবলিউশন, মানুষের চূড়ান্ত মাত্রার ভোগবাদী হয়ে যাওয়া, এবং যার ফলে যেটা হচ্ছে যে এখনকার সময় মানুষদেরকে ভাবা হচ্ছে একটা পশু পাখি, বা মানুষদেরকে ভাবা হচ্ছে একটা সাবজেক্ট। এই ধরুন যে আমার সামনে মাইক্রোফোন, এগুলোর যেমন সাবজেক্ট, এরা আমাদের সাবজেক্ট ভাবতেছে এবং আমাদের অ্যাটেনশন কিন্তু তারা খেলতেছে, এবং আমাদের অ্যাটেনশন হয়ে গেছে কি তাদের জন্য টাকার বিষয়। যে কোনোভাবে টাকা নিতে পারলেই হলো, মানুষের অ্যাটেনশনকে নিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, টাকা নেওয়াটা হচ্ছে কি, বা কোনোভাবে আমার স্বার্থ চরিতার্থ করতে পারাটাই হচ্ছে কি সভ্যতার মূল যে আমরা প্রাইম আইডিয়াল স্লোগানগুলো ভাবতেছি। এগুলো কিন্তু এমনি এমনি আসেনি, এগুলো সব এই ফিলোসফিক্যাল যে গ্রাউন্ড, যেই হিউম্যান নেচারের পিকচারে কোথাও গড নাই, কোথাও ট্রান্সেন্ডেন্টাল বিং নাই, কোথাও ধর্ম নাই, কোথাও নৈতিকতার কোনো সুদৃঢ় বেসিস নাই, বা থাকলে হচ্ছে নামমাত্র শো অফ। সেখানে এইটাই হওয়ার কথা। মানে এখানে আমি সবাইকে এই জিনিসটা ভাবার জন্য মানে আহ্বান জানাবো যে একদিকে চিন্তা করেন এমন একটা মানুষ যে বিশ্বাস করে যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এটা হচ্ছে তার বেসিক মন্ত্র। তারপর হচ্ছে সে বিশ্বাস করে লাইফের কোনো মিনিং পারপাস নাই, সে বিশ্বাস করে ট্রান্সেন্ডেন্টাল কোনো বিং নাই, এবং সে বিশ্বাস করে যে রেশিয়াল সুপ্রিমেসি, যেহেতু ওই ফিটেস্ট থেকে সেম জিনিস চলে আসতেছে, সে আসলে মানুষকে কী দৃষ্টিতে দেখবে, তার কাছ থেকে আপনি আসলে কি আশা করতে পারেন সর্বোচ্চ। আর এমন একটা মানুষকে চিন্তা করেন যে বিশ্বাস করে হি কেম ফ্রম গড, he has transcendental qualities, and potential definitely, and তার মধ্যে হচ্ছে যে নৈতিকতা বীজ বপন করে দেওয়া আছে, তাকে হচ্ছে যে স্রষ্টার আদেশ নিষেধের উপর বেস করে সেগুলোকে নার্চার করতে হবে, এবং হি হ্যাজ এ কনসিকুয়েন্স, এটার্নাল কনসিকুয়েন্স, যে হেভেন অ্যান্ড হেল। এই মানুষটা আপনার সাথে যেভাবে ডিল করবে, আর প্রথম মানুষটা আপনার সাথে যেভাবে ডিল করবে, এই যে দুনিয়া জুড়ে আপনারা যে অবাক হন যে একটা মানুষ কীভাবে গণধর্ষণ করতে পারে, মানে মানুষটা গণধর্ষণ কীভাবে করতে পারে, কীভাবে জেনোসাইড ঘটাতে পারে, কীভাবে মানুষকে মানে বোমের পর বোম মেরে ফেলতেছে, হ্যাঁ, তাদের গায়ে লাগতেছে না, এই যে তাদের মন মানসিকতা, এগুলো আসছে কই থেকে? এগুলো ওভারনাইট আসে না। এটা এমন না যে হুট করে সে পশু হয়ে গেছে। ইটস অল ব্যাকড আপ বাই দোজ ফিলোসফিক্যাল গ্রাউন্ডস, যেগুলো আমরা এই পর্বে আলাপ করতেছি, যে এই যে মানুষকে দেখার যেই হিউম্যান নেচার কীভাবে ফর্ম করলো, মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি থেকে, যে হিউম্যান বিংস আর জাস্ট অ্যানিমেলিস্টিক, মানে একটু সুপারফিশিয়াল ভার্সন অফ প্রিভিয়াস ক্রিয়েচার্স। তো ওখান থেকে যখন আপনি দেখবেন, তখন মানুষের সাথে মানুষের কোনো সিম্প্যাথি, এমপ্যাথি, সোশ্যাল যে একটা মানে রেসপন্সিবিলিটি, মোরাল রেসপন্সিবিলিটি, এগুলোর কোনো জায়গাই তো থাকে না। ইটস অল অ্যাবাউট ইউর ইন্ডিভিজুয়াল প্লেজার, অ্যান্ড ইটস অল অ্যাবাউট যে কীভাবে আপনি ভালো থাকতে পারতেছেন, কীভাবে আপনি, এটা যদি কাউকে ঠকায়া হয় তাও সত্যি, এটা যদি কাউকে মেরে হয়, কাউকে খুন মানে কাউকে কষ্ট দিয়ে হয়, বাট স্টিল ইটস কনফার্মিং ইয়োর ওন প্লেজার এবং ইয়োর ওন গ্রোথ, তাইলেই তো হলো। তো ওই জায়গা থেকে আপনি দুনিয়াটাকে কোন দিকে কল্পনা করতেছেন সেটা একটু খেয়াল করেন, আর এই জায়গা থেকে এই মানুষটাকে মানে এরকম পৃথিবীটাকে আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন সেটাকে যখন আপনারা কম্পেয়ার করবেন, তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর একটা বড় বিষয় হচ্ছে যে আমরা অনেকে ভাবি যে হ্যাঁ এটা ঠিক, যে এখনও যেহেতু মোরালিটির বিষয়টা আপনার মানুষের মধ্যে এমনিতে ইনেট একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যতই সেকুলার আইডিওলজি ট্রাই করুক না কেন,
এই ধরনের ফিলোসফি ট্রাই করুক না কেন যে মানুষের মধ্যে থেকে ধর্মের সকল বীজ একদম উঠায় ফেলতে, এটা পসিবল যেহেতু হচ্ছে না। এই সব কিছু মিলে মানুষ কিন্তু এখনও নৈতিকতার বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে, ঠিক আছে? কিন্তু তারা ভাবে যে আমাদের সভ্যতাটা কোন দিকে যাচ্ছে, কেন তো ডিক্লাইন, কেন তো ডিগ্রেডেশন? এই ডিগ্রেডেশনের পেছনে আছে হচ্ছে আপনাদের এই যে সভ্যতার যে মূল বীজ, এই যে চিন্তাগুলো, এই যে সভ্যতার যে মূল বলা যায় যে আপনার প্রাণ চালিকা শক্তি যেগুলো, যে ড্রাইভার যেগুলো, যারা সেই ফিলোসফাররা বা তাদের যে ফিলোসফিগুলো, এইগুলো হচ্ছে মূল সমস্যা। এই যে পশ্চিমা সভ্যতার যে বিষ বৃক্ষটা দীর্ঘদিন যাবৎ তারা চর্চা, সমালোচনা, আলোচনার মাধ্যমে নিয়ে আসছে, যেখানে এই বিষ বৃক্ষটার নিচে যারা আছে, এই শিকড়টাই হচ্ছে দূষিত। আপনি যদি ওপরে যতই ট্রাই করেন না কেন, ওপরে কোনো মডিফিকেশন করার, যতক্ষণ পর্যন্ত আপনি ভেতর থেকে এটাকে সংস্কার না করতেছেন, এই যে আমাদের, ততদিন পর্যন্ত এটার খুব বেশি আপনার ইমপ্রুভমেন্ট আমরা আশা করতে পারি না। যেমন আমাদের এই যে পুরো যে চ্যানেল চিন্তা আলাপনের, এটার একটা বেসিক এইমই হচ্ছে যে চিন্তায় স্বচ্ছতা নিয়ে আসা, চিন্তার স্বচ্ছতা নিয়ে আসা, যেন তাদের জীবনটা শুদ্ধ হয়। সো এই চিন্তার স্বচ্ছতাটা কখন আসবে? যখন আপনি আপনার ভেতরে লালন করা চিন্তাগুলোকে আগে আইডেন্টিফাই করতে পারবেন, যে আপনি আসলে কিসের বেসিসে কি বিশ্বাস করেন এবং সেই বেসিসে কি অ্যাকশন নেন। তো সেই জায়গায় যখন আপনার শুদ্ধতা আসতে, মানে আপনি যখন চিন্তাগুলোকে রিফাইন করে নিয়ে আসতে পারবেন এবং আপনি যখন ছেকে বুঝতে পারবেন যে আচ্ছা আমার চিন্তার ব্যাকগ্রাউন্ড এটা, ব্যাকআপ এইটা, এটার ফিলোসফি এইটা, এবং সেটাকে যখন আপনি রিকনস্ট্রাক্ট করতে পারবেন এবং সেখানে আপনি শুদ্ধ চিন্তাটা ঢুকাতে পারবেন, তখন কিন্তু আপনার পক্ষে হচ্ছে যে একটা নতুন বা একটা শুদ্ধ জীবন আশা করা সম্ভব। আর শুদ্ধ জীবনটা আসবে হচ্ছে জীবনকে দেখার যে প্যারাডাইম, এটাকে সঠিক এবং শুদ্ধ করা। এই জায়গায় আমরা মোটামুটি হচ্ছে এই পর্বের শেষের অংশে এইটা আলাপ করতে চাই যে আমরা তো দেখলাম যে হচ্ছে সেলফ অ্যান্ড গডের সাথে হিউম্যান নেচারের সম্পর্কটা কোথায়, এই ক্ষেত্রে পায়োনিয়ার, মানে ডমিনেন্ট আইডিওলজির পায়োনিয়ার কারা ছিল, তারা কীভাবে শেপ করছে সেলফ অ্যান্ড গডের বা হিউম্যান নেচারের যেই নেচারকে আমরা কীভাবে দেখব, কীভাবে আসলে ব্যাখ্যা করব। তো এই জায়গায় ইসলামের স্বতন্ত্রতাটা আমরা এখন আলোচনা করতে চাই, যে ইসলাম কীভাবে হিউম্যান নেচারকে সবচেয়ে ব্যালেন্সড ওয়েতে দেখানোর চেষ্টা করে। ইট অ্যাকসেপ্টস দ্য অ্যানিমালিস্টিক অ্যাসপেক্ট অফ হিউম্যান বিংস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট অলসো শোজ যে ইফ উই ট্রাই আওয়ার বেস্ট, ইফ উই নার্চার দ্য ভার্চুস দ্যাট আর ইনবিল্ট উইদিন আস, সেই জিনিসটা কীভাবে আমাদেরকে এই অ্যানিমালিস্টিক নেচার থেকে অনেক উপরে নিয়ে এমনকি ফেরেশতাদের চেয়ে উত্তম হতে সাহায্য করতে পারে। এই জায়গাটা আমরা শুনতে চাই। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে ইসলামের যে মূল প্রপোজিশনসগুলো, এগুলো জেনাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা তো এতক্ষণ সেকুলার বা তাদের কথাবার্তা বললাম, তাদের প্রপোজিশনগুলো জানলাম। ইসলাম প্রথমে বিশ্বাস করে যে মানুষকে, এই গোটা পৃথিবীটা সত্য সহকারে সৃষ্টি, সব কিছুরই একটা পারপাস আছে, ইনক্লুডিং মানুষের পারপাস হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির একদম প্রারম্ভে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে, তিনি ফেরেশতাদেরকে বলতেছিলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা, প্রতিনিধি তৈরি করতে চাই। তো ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কি, তাদের হচ্ছে যে আল্লাহ আপনি কি ইবাদত চাচ্ছেন? ইবাদত তো আমরাই করতেছি, নামাজ মানে তাসবিহ তাহলিল সব তো আমরাই করতেছি, তাহলে আবার নতুন সৃষ্টির কী প্রয়োজন? এবং তারা বললে অজুহাত না, তাদের যে জাস্টিফিকেশন ছিল সেটা হচ্ছে এরকম যে তারা ওখানে ফাসাদ তৈরি করবে এবং রক্তপাত ঘটাবে। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা সেটা জানো না, যেটা আমি জানি। অর্থাৎ আমি আল্লাহর এই যে কালামটাকে ওয়ান অফ দ্য মানে মোস্ট মিস্টিরিয়াস মানে কালাম হিসেবে চিন্তা করি, যে আল্লাহ জানেন যেটা আমরা জানি না, যে এই যে ফেরেশতাদের একটা চিন্তা, এবং এটার মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে ফেরেশতাদের কথাকে কিন্তু তিনি বলেন নাই যে ইউ আর রং, তোমরা রং। প্রবাবলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের, আমরা জানি না দেখে বলতেছি, অবভিয়াসলি আল্লাহ তাআলার ইয়াকে না, আমরা জানি না দেখে বলতেছি, প্রবাবলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার মধ্যে ফেরেশতাদের কথার কি আছে, এক ধরনের ট্যাসিট সাপোর্ট আছে বা র্যাটিফিকেশন আছে, হ্যাঁ ইউ আর রাইট, বাট এটার ওপরে যা আছে সেটা তোমরা জানো না, যেটা আমি জানি।
অর্থাৎ তারা হিউম্যান বিংস আর নট অনলি গোয়িং টু, মানে তারা শুধু ফিতনা ফাসাদ বা রক্ত করবে তা না, তারা করবে হয়তো, এর কিন্তু অপোজিট সাইডটা তাদের কিছু একটা আছে যেটা তোমরা যে অবাক হয়ে তোমরা যাবা, জানো না। তোমরাও অবাক হয়ে যাবা যে হিউম্যান বিংস ক্যান বি দিস গুড। ইয়া আমার কাছে মনে হয় যে এই জায়গাটা, যে আল্লাহর যে সব, এই যে আদমকে সৃষ্টি করার, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ইবলিসকে সিজদা করতে বলা হলো, এবং হচ্ছে যে ফেরেশতাদের এই প্রশ্ন বা চিন্তাগুলো, এবং আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো এখানে অবশ্যই হিউম্যান বিংসের যে একটা স্পেশালিটি, এইটার একটা না একটা মানে ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন আমাদের জন্য, এবং তৎকালীন যারা দেখতেছিলেন বা যারা প্রথম অ্যাড্রেসে ছিলেন তাদের জন্য আর কি, অর্থাৎ ফেরেশতা এবং হচ্ছে শয়তান, ইনক্লুডিং আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামকে বলা হলো যে আল্লাহ তাআলা তাকে সকল নাম শিক্ষা দিলেন, এবং তৎপরবর্তীকালে তাকে বলা হলো যে তুমি সবগুলো নাম বলো, এবং তিনি সব নাম বলতেন। এখানে একটা বড় বিষয় হচ্ছে কি, যেহেতু তৎকালীন সময়টা ছিল হচ্ছে আরবের কাছে এই কোরআনটা যাচ্ছে, তো তিনি সহজ ভাষায় বলছেন যে আদমকে নাম শিক্ষা দিয়েছেন, তিনি নাম সব বলেছেন। কিন্তু তার মধ্যে এখনকার সময় একটু ভাবি, নাম শিক্ষা দিয়েছেন মানে কি? তিনি কি পৃথিবীর সব নাম ধরে ধরে বলে দিয়েছেন? নো, ইট কুড বি কনসেপ্টস। কনসেপ্টস, এই কনসেপ্টগুলোকে তিনি কীভাবে নলেজে ক্রিয়েট করছেন, জেনারেট করছেন, এইটাই হচ্ছে মানুষের সেই স্পেশালিটি, যেটাতে আলাদা দেখাইছেন ওই সময়, যে মানুষের এই যে নলেজ সৃষ্টি করার যে প্রবণতা, এবং মানুষের যে কনসাসনেস, এবং মানুষের যে পোটেনশিয়ালটা, এটা এতটা ট্রেমেন্ডাস একটা জিনিস, যেগুলো তোমরা এমন কোনো কিছু কখনো দেখো নাই, কখনোই দেখো নাই। মানুষ এই যে আমরা যে নিজেদেরকে আন্ডারমাইন করি, যে বা এই যে নিজেদেরকে হীনমন্য ভাবি, কিন্তু আল্লাহ আমাদের প্রতি লাইক, আমি যদিও মানে তাকে সাপোর্ট করে কথাটা বলতেছি না, একজন মানে ইনফ্লুয়েন্সার, তার নামটাও নিচ্ছি না আমি, তার একটা মানে কথা আমার খুব ভালো লাগছিল, যে উনি বলছেন এই কথাটা এইভাবে, যে শো গড দ্য মানে দ্য গ্রেটনেস অফ হিজ ওন ক্রিয়েশন, মানে স্রষ্টাকে দেখাও যে তার সৃষ্টি কতটা অদ্ভুত সুন্দর হতে পারে। ইভেন ইকবাল, কবি ইকবাল একটা খুব সুন্দর কথা বলছে, যদিও এই ঘটনার সাথে আমি একমত না, ওই আগের আপনার ইনফ্লুয়েন্সারের মতো আর কি। তিনি বলছেন যে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, তোমার জন্য খোদা কোনো কিছু চুজ করা গেছে, তোমাকে জিজ্ঞেস করে তুমি কী চাও বান্দা। তো বান্দার মধ্যে এই এটাকে কিন্তু একটা অর্থে রিলিজিয়াসলি কিন্তু অলরেডি আছে, যাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, মানে যারা হচ্ছে যে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আমরা এইভাবে বলি না তাদেরকে, তারা আলাদাকে দোয়া করেন মানে হচ্ছে কি, তাদেরকে আলাদা একটা কারামত দিচ্ছেন বা মর্যাদা দিচ্ছেন। কিন্তু উনি যেভাবে বলছেন, আমরা যদি এটাকে লিটারালি ধরলে সমস্যা, হ্যাঁ। কিন্তু বেসিক্যালি এই যে মানুষের যে সুপিরিয়রিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিয়েছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, দ্যাট মিনস এই আদমের যারা বংশধর হবে তাদের মধ্যে ওই একই শেয়ার্ড এই যোগ্যতা, এরপর হচ্ছে ক্যাপাবিলিটি, সামর্থ্য থাকবে, পোটেনশিয়াল থাকবে। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ একটা বিশেষ জিনিস দিয়ে দিয়েছেন, এটার নাম হচ্ছে শাহওয়াত, এটার নাম হচ্ছে অ্যানিমালিস্টিক এই ঝোঁকগুলো, এই যে হ্যাঁ টেন্ডেন্সিসগুলো। এগুলো ইন সেলফ কিন্তু খারাপ না, কিন্তু এই ইন সেলফ খারাপ না, এই অ্যানিমালিস্টিক ট্রেন্ড মানে প্রক্লিভিটিস বা টেন্ডেন্সিগুলো যখন জগতে মানে কি বলা যায় এটাকে, যখন জগতে ফ্লারিশ করে, যখন ব্লুম করে, রাইট, এই ব্লুম করার সময় সে যেই ধরনের অ্যাম্বিয়েন্সের মুখোমুখি হয়, এই অ্যাম্বিয়েন্সটা নির্ধারণ করে সেই ব্যক্তিটা কেমন হবে। এবং এই কারণে আমরা বারংবার করে বলি যে প্যারেন্টিং, এরপর হচ্ছে আশেপাশের পরিবেশ কিন্তু মানুষের মানে খুব বেশি প্রভাব ফেলে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী সাল্লাল্লাহু হাদিসে বলছে আমাদের যে ধরেন যে আমাদের ইসলামী সাইকোলজি বা ধরেন যে আমাদের ইসলামের যে ইসলামিক যে সেলফ, এটার প্রাইমে আছে হচ্ছে একটা কনসেপ্ট হচ্ছে ফিতরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টির আগে প্রাইমর্ডিয়াল উইটনেস হিসেবে আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞেস করছেন, সৃষ্টি করার পরে সকল রূহকে সৃষ্টি করার পর আল্লাহ জিজ্ঞেস করছেন যে আমি কি তোমাদের রব? তখন মানুষ কি বলছে? একত্রে বলছে যে হ্যাঁ, আপনি আমাদের রব। তো মানুষ এই প্রাইমর্ডিয়াল মানে এই টেস্টিমনিটা দিয়ে কিন্তু পৃথিবীতে আসছে। যদিও মানুষের এই টেস্টিমনি বা সাক্ষ্যের যে ইমপ্রিন্টটা, এটা কিন্তু মানুষের বুকে ছাপ লেগে আছে, অবশ্যই ছাপ লেগে আছে। এটা কিন্তু খোদাই হয়ে আছে মানুষের। কিন্তু এই খোদাই জিনিসটা উপরে এত বেশি প্রলেপ পড়ে, গ্লস পড়ে, ময়লা পড়ে, ধুলা পড়ে, মানুষ জানতে পারে না। তো এটাকে আমরা ফিতরাত বলতেছি। এই প্রাইমর্ডিয়াল টেস্টিমনিটাই হচ্ছে মানুষের ফিতরাত, এবং এই ফিতরাতটা হচ্ছে মানুষের অন্য সকল যোগ্যতার
একটা ন্যাচারাল কম্বিনেশন, ঠিক আছে, যার একদম বেসিকে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে সেই সাক্ষ্যটা নিয়ে রাখছিলেন, মানে প্রাইমোরিয়াল রুহানি জগতে। এরপরে যে যখন মানুষ পৃথিবীতে আসে, মানুষ সেই সাক্ষ্যটার কথা ভুলে যায়। এই কারণে মানুষকে ইনসান বলা হয়। আরবির একটা সুন্দর দিক হচ্ছে, প্রায় সব ভাষারই এটার এই অবস্থা, যে তাদের যে আপনার পরিভাষাকরণ, এটার মধ্যেই কিন্তু একটা গোটা ওয়ার্ল্ড ভিউ রিফ্লেক্টেড হচ্ছে। আমরা মানুষকে যে ইনসান বলি আরবিতে, এটাই কিন্তু ইসলামিক ওয়ার্ল্ড ভিউকে রিফ্লেক্ট করতেছে হবে, এটা মানুষের যে নেচার, এটাকে কিন্তু সে বলে দিচ্ছে কীভাবে। ইনসান মানে হচ্ছে যে ভুলে যায়, তাকে মনে করাই দিতে হয়। তার মানে মানুষের যে নির্ভরতা, ডিপেন্ডেন্স, মানুষের যে আপনার অসম্পূর্ণতা এবং মানুষের যে পোটেনশিয়াল, সব কিছু কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে চলে আসছে এই একটা ভাষার মাধ্যমে। এবং আপনি যদি কোরআন পড়েন, একবার যদি কেউ কোরআন পড়ে, তাহলে কিন্তু সে খেয়াল করে যে বারবার কিছু আয়াত ঘুরে ফিরে আসতেছে, মানে জান্নাত জাহান্নামের কথা আসতেছে, আগের নবীদের কথা আসতেছে, তাদের উম্মতদের কথা আসতেছে, এবং হচ্ছে যে বারবার হচ্ছে শাস্তি বা মানে রিওয়ার্ড এবং পানিশমেন্ট, দুইটার কথা বারবার ঘুরে ফিরে আসতেছে। ইট অ্যাকচুয়ালি শোজ যে মানুষ যে ভুলে যায় এবং তাকে যে বারবার রিওয়াইন্ড করাইতে হয়, রিমাইন্ডার দিতে হয়, এইটা কিন্তু মানুষের নেচার বেসিসে কিন্তু ওইভাবে আসছে। সো ইভেন কোরআনকেও বলা হয় জিকির। জিকির মানে হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির না। জিকির মানে যেটা মানুষকে মনে করায় দেয়, মনে করানো, তাযকির বা তাযকির। এখানে তা আমি বলতেছিলাম, সরি ভাই, আমি আমার আলোচনাটা কন্টিনিউ করতে আমি হয়তো উপরে যাবো, ফিতরাত নিয়ে আলোচনা করতেছিলাম। সো প্যারেন্টিংয়ের যে বিষয়টা আমি বলতেছিলাম, বা সুন্দর পরিবেশের যে কথাটা বলতেছিলাম, ওটা ফিতরাত তো আমাদের এই সাইকোলজির একদম বেসিসে বা হিউম্যান নেচারের একদম কোরে হচ্ছে ফিতরাতটা। ফিতরাতের যে আলোচনা, যে হাদিসটা আসছে, যে প্রত্যেক শিশুই হচ্ছে আপনার ফিতরাতেও জন্মগ্রহণ করে, মা বাবা তাকে পরিবেশ বানায়, অর্থাৎ পরিবেশ, মা বাবা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। তার মানে বোঝা যাচ্ছে কি, যে পরিবেশটা বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, ঠিক আছে। সো আমরা আলোচনা করছিলাম ফিতরাত এবং মানুষের নেচার, হিউম্যান নেচার ইসলামিক দৃষ্টিকোণ থেকে। সো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এই এত ট্রেমেন্ডাস পোটেনশিয়াল থাকা সত্ত্বেও মানুষের মধ্যে পরীক্ষার জন্য একটা যে জিনিসটা দিয়ে রাখে, এটার নাম হচ্ছে অ্যানিমালিস্টিক টেন্ডেন্সিগুলো। এই অ্যানিমালিস্টিক টেন্ডেন্সিগুলোই হচ্ছে সেই ধুলা, বালি, ময়লা, কালি, যেগুলোর কারণে মানুষ নিজের ফিতরাতটাকে, প্রাইমোরিয়াল টেস্টিমনিটাকে মনে করতে পারে না। তাদের রিমেম্বারেন্স প্রয়োজন হয় এক্সটার্নালি, ইন্টারনালি না। ইন্টারনালি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এতটা শক্তি সম্পন্ন হয় না যে সে নিজের ভেতর থেকে উদ্ভাসিত হয়ে জগৎ থেকে সত্য আহরণ করে নেবে। নো, টু সাম এক্সটেন্ট মানুষের মধ্যে ফিতরাতগতভাবে ভালোর প্রতি একটা প্রবণতাও যেমন আছে, আবার খারাপ করলে সেন্স অফ গিল্ট, এটারও সিস্টেম দেওয়া আছে। কিন্তু এটাকে আপনার এক্সটার্নালি কানেক্ট করে ক্যালিব্রেট করতে হবে হচ্ছে রেভুলেশনের দিকে। মোরাল কম্পাসটা মানুষের মধ্যে আছে, কিন্তু মানুষকে ক্যালিব্রেট করতে হবে হচ্ছে, এটা দিক নির্দেশন দিয়ে রাখতে হবে হচ্ছে ওয়াহির দিকে, যাতে সে কোনো কিছু হলে ওয়াহি থেকে রেফারেন্সটা গ্রহণ করতে পারে। সো ওয়াহি বা রেভুলেশনের যেই কাজটা করে, সেটা হচ্ছে নবীদের মাধ্যমে। নবীদের মূল কাজ কী ছিল? নবীদেরকে কী বলা হয় জানেন? মুদাক্কির। অবভিয়াসলি আপনি জানেন, মানে আমি আমার দর্শকদেরকে বলতেছি, নবীদেরকে মুদাক্কির বলা হয়। মুদাক্কির মানে হচ্ছে যারা মানুষকে স্মরণ করিয়ে দেয়, রিমাইন্ড করিয়ে দেয় যে তোমাদের মূল অবস্থাটা কী ছিল। তারা কিন্তু, একজন লেখক খুব সুন্দরভাবে বলছে যে নবীরা কিন্তু কোনো নতুন মেসেজ নিয়ে আসে না, ওইটা হচ্ছে মানুষের ভেতরের মানে ইনার যে ডায়ালগটা, রাইট, ওইটাকে টেনে নিয়ে আসে মানুষের সামনে, দেখায় যে তুমি তো এরকম। মানুষ সামনে তারা একটা আয়না দেখায়, তো তুমি তো এরকম, ও আচ্ছা আমি এরকম, তাহলে আমার এরকম হওয়া দরকার। তো নবীরা হচ্ছে সেই আয়নাটা, বা ওয়াহি হচ্ছে সেই আয়নাটা, এটা আপনাকে দেখে দেয় যে হু ইউ আর। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছু ফ্যাকাল্টি দিয়েছে, যেটা আমরা আগে আলোচনা করছি। এই ফ্যাকাল্টিগুলোর একটা হচ্ছে মানুষের ইন্দ্রিয় শক্তি, অর্থাৎ মানুষকে চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, মুখ দেওয়া হয়েছে, তাকে 5টা ইন্দ্রিয় দেওয়া হয়েছে। এই 5টা ইন্দ্রিয় দিয়ে সে পৃথিবী থেকে বিভিন্ন তথ্য ইনপুট নেয় নিজের মধ্যে। এই ইনপুট নেওয়ার পরে সে সেটাকে আকলে, মেমোরিতে জমা করে রাখে। আকলের একটা পার্ট হচ্ছে মেমোরি, এবং এগুলোর মাধ্যমে সে এই স্ক্যাটার্ড তথ্যগুলোকে একটা ইন্টেলেকচুয়াল ওয়েতে, সেন্স মেকিং ওয়েতে আসলে কী করে, এটাকে সাজায়, সিকোয়েন্সিফাই করে, প্রসেস করে, এবং
এই প্রসেসটা করার পরে তাদের এক একজনের রেজাল্ট এক একভাবে বের হয়ে আসে, এবং এই এক একভাবে রেজাল্টটা বের হয়ে আসার ক্ষেত্রে অনেক ফ্যাক্টর কাজ করে। এখানে যেমন আমরা যদি কালচারাল ডিফারেন্স থাকতে পারে এটার ক্ষেত্রে, মানুষের যে নির্দিষ্ট কিছু ওই যে বলে না যে লজিক্যাল যে আপনার ভুলগুলো, ফ্যালাসিগুলো, এগুলো থাকতে পারে। কিছু ক্ষেত্রে ইমোশনাল ফ্যালাসি, সেগুলো এগুলোর মধ্যে ঢুকে যেতে পারে। সো বিভিন্ন অনেক রকমের বায়াসনেস, লিমিটেশন, অবজারভেশন থাকতে পারে, এক্সপিরিয়েন্স, এগুলোর যে মাল্টি ডাইমেনশনাল যে মানে প্রভাব, সেই জায়গা থেকে এক একজনের রেজাল্ট এক এক রকম হয়ে আসে। এবং এগুলো মানুষের যে ওভারঅল জাজমেন্ট প্রসেস বা ডিসিশন মেকিং প্রসেস, এটাকে মানে ট্রেমেন্ডাসলি প্রভাবিত করে নেগেটিভলি, যে মানুষের সত্য সম্পর্কে জানতে পারে না। কিন্তু মানুষের যেমন অনেকে বলার চেষ্টা করে, স্পেশালি এনলাইটেনমেন্টের যুগে কেউ কেউ বলছে, এবং স্পেশালি মডার্নিজমের বা পোস্ট মডার্নিজমের যুগে এসে কেউ বলছে যে এত সত্য, সবগুলোকে বাদ দিয়ে বলবো যে সবই হচ্ছে সত্য, অথবা সবই হচ্ছে ভ্যালিড। এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ধরা যাক, মানে এই পয়েন্টটা বোঝার জন্য, অনেকেই আছে এরকম যে মনে করে যে এত সবাই সত্য দাবি করতেছে, নাথিং ইজ ট্রু। আবার আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে সবাই সত্য দাবি করতেছে, সবই সত্য অ্যাট দ্য সেম টাইম, জাস্ট হচ্ছে তার অবজারভেশনের বা ভিউজ তার মতো, হ্যাঁ, কিছু করার নাই, কারণ সে আমার লাইফ লিড করে না, আমি তার লাইফ লিড করে নাই, হাউ ক্যান আই জাজ? তো এটার একটা প্রবলেম হচ্ছে কি, যে ধরেন কথার কথা যে একটা বাচ্চা, তো এই বাচ্চার মাতৃত্ব দাবি করতেছে 100টা মহিলা। তো এখন কেউ এসে যদি বলে যে যেহেতু 100টা মহিলা একসাথে একটা বাচ্চার মাতৃত্ব দাবি করতেছে যে এ আমার সন্তান, তার মানে কেউই তার মা না। আবার যদি এইটা কেউ এসে দাবি করে যে ঠিক আছে, সবাই যেহেতু দাবি করতেছে, সবাই হয়তো তার মা, এটাও কিন্তু সত্য না। তার মানে হচ্ছে কি, যে এখানে আপনাকে এইভাবে চিন্তা করতে শিখতে হবে। এখন না হয় ডিএনএ টেকনোলজি, ডিএনএ টেস্টিং আছে, সবসময় তো ছিল না, কিন্তু আপনি কিন্তু তখন একটা এমন অ্যাপ্রোচে আগাবেন যেটা সবচেয়ে সুইটেবল এবং লজিক্যাল, এবং হচ্ছে যে প্রুফ, কোনো না কোনো একটা প্রুফ বের করা সম্ভব হতে পারে। আপনি ইমোশনাল টেস্ট করলেন, হ্যাঁ, আপনি হয়তো বা মেমোরি টেস্ট করলেন যে তার সাথে কী কী মেমোরি আছে, যদি ডিএনএ টেকনোলজি থেকে আপনি হয়তো বা সেটাও অ্যাপ্লাই করলেন। তো আপনি কিন্তু প্রসেসের মধ্যে দিয়ে আগাচ্ছেন। কিন্তু আপনি যদি এইভাবে অ্যাপ্রোচ করেন যে না, সবাই একসাথে সত্য, এবং এর পেছনে ভিত্তি হচ্ছে যে মা কেবল একজনই হবে, দুজন হতে পারে, ইভেন মাল্টিপলও হতে পারে। হ্যাঁ, মানে 2 যোগ করলে আমি এটা বলতে পারি না যে 4ও ঠিক আছে, 5ও ঠিক আছে, 99ও ঠিক আছে, পসিবল, রাইট? সো কিছু জিনিসের অ্যান্সার আপনাকে একদম ডেফিনেটলি হতে হবে, না হলে আসলে জগৎ সংসারকে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি দেখবেন মানুষের মধ্যে এই ক্ষুধাটা কিন্তু প্রচণ্ড, সে নিজেরটাকে সত্য বলে মনে করে। সো এইখানে আমরা বারংবার যেটা বলতেছি যে এই ফ্যাকাল্টিগুলোর সাথে একটা বড় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে দিছে, ইনবিল্ড, একদম বলা যায় যে বিল্ট ইন সফটওয়্যারের মতো। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে কিছু সিস্টেম দিয়ে দিছে। এই সিস্টেমগুলোর কারণে মানুষ একটা সার্টেইন ওয়েতে বিহেভ করে এবং পৃথিবীটাকে দেখতে চায়। এই দুইটা কথা খুব ভালো মতো বুঝতে হবে। মানুষ কিছু সার্টেইন ওয়েতে বিহেভ করে এবং কিছু সার্টেইন ওয়েতে পৃথিবীটাকে দেখতে চায়, সেন্স মেক করতে চায়। দেখবেন যত মানে কড়া নাস্তিকই হোক না কেন, তাকে যখন বলা হবে যে এই পৃথিবীর ধরেন সে ফর এক্সাম্পল সে বলতেছে পৃথিবীটা অ্যাবসার্ড, তা কিন্তু এটাকে বলে আসতে হবে যে আমি যদি অ্যাবসার্ড বলি তাহলে আমি পৃথিবীকে সেন্স মেক কীভাবে করবো, সেটা কিন্তু আমার একটা লায়াবিলিটি দিতেই হচ্ছে, কারণ এটা মানুষের ফিতরাত যে এই পৃথিবীটাকে সেন্স মেক করতে হবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্যারাডক্সের মতো ব্যাপার, যে আপনি যখন বলতেছেন অ্যাবসার্ড, মিনিংলেস, এট দ্য সেম টাইম আপনি একটা লায়াবিলিটি বা একটা রেসপন্সিবিলিটি ফিল করতেছেন, দেন হাউ শুড আই এক্সপ্লেইন দিস? সো ওয়্যার ডাজ ইট কাম ফ্রম? রেসপন্সিবিলিটিটা কেন আসতেছে ভিতরে? এটা ফিতরাত, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এই ধরনের কিছু সিস্টেম দিয়ে দিয়েছে, যেটাকে আমরা ইসলামের পরিভাষায় বলে হচ্ছে ফিতরাত। যে ফিতরাতের কারণে মানুষ দে টেন্ড টু বিহেভ ইন এ সার্টেন ওয়ে। এটা আমরা অনেকটা বলতে পারি যে আমাদের, আপনি যেটা বলেন যে ডিফল্ট সিস্টেম বা একটা বীজ বপন করা আছে, ন্যাচারাল ডিসপোজিশন, যেই নামই দেই না কেন, যে একটা সিস্টেম আছে। এবার হচ্ছে যে আপনি সিস্টেমটা ফ্লারিশ করতে এই ফ্লারিশ করার ক্ষেত্রে মানুষের সহযোগী হয় হচ্ছে ইন্দ্রিয়। তারপরে যে সহযোগী, দ্যাটস নট ইনাফ। তারপরে সহযোগী হয় হচ্ছে আকল। এটা অনেকগুলো সমস্যার প্রবলেম অনেকগুলো সমস্যার মধ্যে যুক্ত থাকে। তারপরেও কিন্তু মানুষ একটা সত্যকে জানতে চায়, এক ধরনের সার্টেন ওয়েতে সেন্স মেক করতে চায় জগতের। এই যে মানুষের যে হাহাকারটা, এই হাহাকারটা পূরণ করে হচ্ছে ওয়াহি। এক্স্যাক্টলি, এই হাহাকারটা পূরণ করে হচ্ছে ওয়াহি এসে আপনাকে
আমাকে গোটা জগৎকে বলে দেয় যে মানুষ এইভাবে এইভাবে দেখলে পরে সত্যকে চিনতে পারবে, এইভাবে বুঝলে পরে সত্যকে চিনতে পারবে। এই প্রতিবন্ধকতার কারণে, এই হিন্ড্রেন্সের কারণে, এই অবস্ট্যাকেলের কারণে মানুষ সত্যকে চিনতে পারতেছে না। যখন এগুলো থেকে মানুষ মুক্ত হতে পারবে, যখন এই ইমোশনাল ফ্যালাসিগুলো থেকে, লজিক্যাল ফ্যালাসিগুলো থেকে, এরপরে হচ্ছে অবজারভেশন লিমিটেশন, মানে সাইকোলজিক্যাল কিছু বক্রতা, এগুলোর থেকে যখন মানুষ মুক্ত হয়ে আসতে পারবে এবং আল্লাহর দেখানো মিন্স সে সত্তার পক্ষ থেকে আসা যে সত্য সংবাদ, এই সংবাদ দেখানোর মোতাবেক যখন আপনি আকলটাকে পরিচালিত করবেন, এবং এটাই কমন সেন্সের বিশ্বাস, তখন দেখবেন ওই সত্যে পৌঁছানো ছাড়া আপনার সামনে কোনো পথ খোলা নেই। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ নিজের লজিকটাকে ভাবে, মানে মানুষ যেটাকে ভাবে, সমস্যা হচ্ছে এটা যে সায়েন্সের কারণে মানুষ ভাবে যে কোনো একটা লজিক মানে ভুজুং ভাজুং লজিক দিয়ে দিলেই মনে লজিক হয়ে গেল। আসলে লজিক ব্যাপারটা হচ্ছে আপনাকে এমন কিছু বলতে হবে যেটা বাস্তবতার সাথে মিলে। আর মানুষ এখন লজিকে ভাবে যে জাস্ট কয়েকটা রেশনাল বাক্য, কয়েকটা ভ্যালিড বাক্যকে একসাথে মিলাই দিলাম, কথার মারপ্যাচ, মানে গেম অফ ল্যাঙ্গুয়েজ, এটা খেললে মনে একটা লজিক হয়ে যাবে। এবং আমি ওই লজিকটাকে সামনে দাঁড়িয়ে রেখে বলবো যে আমি তো সত্য চিনতে পারতেছি না। কিন্তু সত্য বোঝার ক্ষেত্রেও কিন্তু কিছু ওই যে আপনার ফাউন্ডেশনাল ওয়ার্ক আছে যেগুলো মানুষ করতে চায় না। সো আমি এই জায়গায় এই পয়েন্টটাই দাঁড় করাতে মানে একটু নিজের ভাষায় বলতে চাই যে পৃথিবীতে আমরা যেটা দেখি এই পর্যন্ত যে কিছু মানুষ আছে যে জাস্ট হচ্ছে আকলে সীমাবদ্ধ হয়ে গেছে, যে আমি আমার ব্রেন দিয়ে যেটা বের করতে পারবো সেটাই আমি সত্য মনে করবো এবং এইটাই আমার সত্য। তো এই জায়গায় এসে তারা আসলে ফিতরাতকে গুরুত্ব দিতে পারতেছে না, তারা ওয়াহির জ্ঞানটাকেও মানে কম্বাইন করতে পারতেছে না। সো তাদের কাছে এমন সব জিনিসও মানে অ্যাবসার্ড অনেক কনসেপ্টও তখন হচ্ছে যে লজিক বা হচ্ছে র্যাশনালিটির এই জায়গাতে এসে তারা অনেক সময় হচ্ছে যে বাস্তবতা বিরোধী জিনিসপত্র, এবং এই লজিকগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে ওই যে ফার্স্ট প্রিন্সিপাল বিলিফগুলোকে বাদ দিয়ে। রাইট, মানে যেটা বললেন লজিক তো বের হয়ে আসলে কিছু প্রিন্সিপাল, রিয়ালিটি ইজ রিয়ালিটি। আপনি যদি এটাই না মানেন তাহলে তো আপনার সামনে লজিক না, এর মানে এটাই তো ফাউন্ডেশন আপনার, যে আপনি এটাকে বাদ দিয়ে যতই ওই মানে একের সাথে আরেক গোছানো বাক্য বলেন না কেন, ইটস নট রিয়ালিটি। হ্যাঁ, সো এইটা একটা অ্যাসপেক্টে কিছু মানুষ আটকে গেছে। আবার আরেকটা অ্যাসপেক্টে কিছু মানুষ আছে যে উই আর অল অ্যাবাউট, মানে যেহেতু আমরা অ্যানিমেলিস্টিক একটা মানে ক্রিচার, সো আমরা নিজেদেরকে অনেকটা হচ্ছে যে সাপ্রেসড অপ্রেসড যেই সেলফটা, এটার মধ্যেই জাস্ট মানে মন যা চায় একদম হচ্ছে যখন যেটা করতে ইচ্ছা হয় এটা মেরে কেটে, হ্যাঁ, জিনা করে, অপরাধ করে, ধর্ষণ করে, মানুষ খুনটুন করে, মানে যা ইচ্ছা তাই করব যেন আই ফিল স্যাটিসফাইড, আমার যে অ্যানিমেলিস্টিক ইনস্টিংক্ট আছে সেটা স্যাটিসফাই যেন হয়। সো কিছু মানুষ আছে জাস্ট এইভাবে চিন্তা করে, তারা এই জায়গায় গিয়ে আটকে যায় এবং এটার কারণে দুনিয়াতে কত কনফ্লিক্ট এবং কেয়াস হয়, ধ্বংস হয়, সেটা আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি। আবার কিছু মানুষ আছে যে তারা শুধুমাত্র অন্ধ একটা বিশ্বাস করে যে আমার কাছে জাস্ট একটা বই আছে, তারা কখনো জ্ঞান দিয়ে কিতাবি জ্ঞান মানে হচ্ছে যে তারা কখনো আকলকে, ফিতরাতকে সেটার সাথে অ্যালাইন করে চিন্তা করে না। এই জন্য যেটা হয় যে অনেক মানুষ আছে যে রিলিজিয়াস, বাট দ্য পয়েন্ট ইজ তার যে বইটা হতে পারে সে বেদ ফলো করতেছে বা বাইবেল ফলো করতেছে, হ্যাঁ, সেখানে সে আকলটাকে ইউজ করতেছে না, সেখানে সে তার ফিতরাতটাকে ইউজ করতেছে না, সে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের যে ভিউ সেটাকে সে অ্যাড করতেছে না এবং জাস্টিফাই করতেছে না। সো তখন দেখা যায় কি সে একটা ব্লাইন্ড ফলোয়ার হয়ে থেকে যায়, অ্যান্ড হি ক্যান নেভার রিচ টু দ্য পয়েন্ট অফ ট্রুথ। সো আপনার শুধুমাত্র কিতাবের ধারক বাহক হইলেও হবে না, আপনার শুধুমাত্র আকলের জায়গা থেকে সব কিছু বিবেচনা করলেও হবে না, আবার আপনি শুধুমাত্র নফসানিয়াত বা খাহেসাতের মানে অনুসারী হলেও হবে না। আপনাকে সবগুলো একসাথে বিবেচনা করে আপনার ফিতরাতকে ইউজ করতে হবে, আপনার আকলকে ইউজ করতে হবে, এবং পাশাপাশি আপনাকে কিতাবের মানে কিতাবের যে দেখানো পথ সেটাকে একসাথে করে তখন আপনাকে সত্যটাকে সিনক্রোনাইজেশন। এবং এই ক্ষেত্রে মানে ইসলামের মানে ভিউ হচ্ছে মানুষের নেচার, মানে হিউম্যান নেচারের ক্ষেত্রে বা মানুষের স্বভাবের ক্ষেত্রে, যে মানুষ বেসিক্যালি হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল বিং। এটাকে মাল্টি ডাইমেনশনালি আপনি অ্যাপ্রোচ না করা পর্যন্ত আপনি পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ ক্লিয়ারিটিটা, ওই যে অনেকটা ওই যে ছয় অন্ধের হাতি দেখার মতো, রাইট? কেউ একটা লেজ ধরে বললো যে এটাই হাতি, কেউ কান ধরে বললো এটাই হচ্ছে হাতি। আসলে হাতি কিন্তু অনেক বিগার একটা জিনিস, যেটা আপনাকে পরিপূর্ণ দেখতে হবে, তারপরে যে আপনাকে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে হাতি। একই রকমভাবে সত্য কিন্তু একটা বিগার পিকচার, এটার জন্য সময় লাগে, এফোর্ট লাগে, পরিশ্রম লাগে। যেমন আমি আপনাকে যদি জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, যে একটা মানুষ খাবার খাচ্ছে, সেখানে তার জিভ ব্যবহার হচ্ছে,
তার দাঁত ব্যবহার হচ্ছে, হ্যাঁ, তা গলদকরণ করছে, সে গলা ব্যবহার হচ্ছে, তার টেস্ট বাডগুলো ইউজ হচ্ছে। সো আপনি যখন শুধু বলবেন যে জিভ দিয়ে আমি পুরো জিনিসটা বের করে ফেলতে পারবো, যেটা কি আপনি যদি দাঁতের মধ্য দিয়ে জিনিসটাকে দেখতে চান তাইলেও হবে না। আপনি যদি আপনার মুখ নিঃসৃত লালা সেটা দিয়ে জাস্ট এটাকে ব্যাখ্যা করতে চান, হবে না। আপনাকে মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচে এটা যেভাবে ফাংশন করে সেটার ক্ল্যারিটিটা আপনার মধ্যে আসতে হবে, তখন আপনি জিনিসটার পরিপূর্ণ পিকচারটা পাবেন। সো দুনিয়াতে এটাই বর্তমানে সবচেয়ে বড় প্রবলেম, যে সবাই হচ্ছে পিক্সেল নিয়ে খুশি হয়ে গেছে, যে স্ক্যাটার্ড ওয়েতে লাইফের একটা অ্যাসপেক্টকে তারা সম্পূর্ণ দেখার চেষ্টা করে, যে হয় আকল, হয় নফস, অথবা হচ্ছে জাস্ট বই বা কিতাব। কিন্তু এটা যে একটা সমন্বিত এবং সিনক্রোনাইজড অ্যাপ্রোচ, সেটা যারা মানতে পারছে তাদের জন্য সত্য পাওয়াটা সবচেয়ে সহজ। এবং আধুনিক যুগে এই সমস্যাটা আসলে স্ট্রাকচারাল হয়ে গেছে এই কারণে যে তারা আসলে যে হিউম্যান নেচারের যে পরিপূর্ণ কম্প্রিহেনসিভ পিকচারটা, যেটার উপর ভিত্তি করে মানুষ সত্য পর্যন্ত পৌঁছাতে পারতো, এই ভিত্তিটাকে তারা কোলাপস করে ফেলছে, ডিস্ট্রয় করে ফেলছে। তার স্থলে তারা এটাকে রিপ্লেস করছে হচ্ছে ইউনিল্যাটারাল অ্যাপ্রোচ টু হিউম্যান বিং। কেউ আছে মানুষকে বলে যে জাস্ট শুধুমাত্র নিউরনের এদিক ওদিক, মানে বলা যায় যে নিউরনের সাথে আরেক নিউরনের মিথস্ক্রিয়া ইন্টারাকশন, এটাই হচ্ছে মানুষ। যা মানুষের মধ্যে সব কিছু এর কারণে হয়। কেউ আবার শুধুমাত্র হচ্ছে মানুষের যে হিউম্যান ফ্রিডম বা লিবার্টি, এগুলো নিয়ে পড়ে আছে, এটা আপনি বললেন। আবার কেউ র্যাশনালিস্টিক, কেউ এম্পিরিস্টিক, আবার কেউ দেখা আছে আপনার শুধু ইন্দ্রিয় দিয়ে সব কিছু বিবেচনা করে। তো এই সবগুলোকে বাদ দিয়ে যদি আমরা প্রথমত হিউম্যান নেচারের ক্ষেত্রে ইসলামের যে কম্প্রিহেনসিভ পিকচার এটাকে ফলো করি, তারপরে যে এটার যে এক্সটার্নাল যে ওয়াহির আলো যেটা, এটাকে যদি আমরা মানি, তাহলে আশা করি আমাদের জন্য সত্য খোঁজাটা এবং সত্য খোঁজার জার্নিটা এটা অনেক স্মুথ এবং সহজ হবে। এবং কোনো ক্ষেত্রে, যেমন আমি খুব সুন্দর একটা বাক্য পড়েছিলাম একবার, ডক্টর আবদুল্লাহ দিরাজের একটা বই আছে নাবাউল আজিম, তিনি বলছেন মানে এই ধরনের ফিতরাত বিশুদ্ধ যারা হচ্ছে আপনার কম্প্রিহেনসিভ হিউম্যান নেচারে বিশ্বাস করে, তিনি বলতেছেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রে বলতেছে যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ার সময় সর্বোচ্চ পরিমাণ সন্দেহ পোষণ করতে থাকেন এবং আপনি কমন সেন্স ইউজ করতে যান। যদি আপনি সৎ হয়ে থাকেন, আপনি বলতে বাধ্য হবেন যে তিনি নবী ছিলেন। আপনি সর্বোচ্চ সন্দেহ পোষণ করতে যান এবং কমন সেন্সটাকে ইউজ করতে থাকেন, তখন আপনি বলতে বাধ্য হবেন তিনি নবী ছিলেন। বহু কনভার্টার কিন্তু এই কথাই বলছে। এক্স্যাক্টলি। কিন্তু একজন একাডেমিকের জন্য বহু বছর যাবত তিনি এটা চর্চা করছেন, তার জন্য এটা কঠিন কেন? কারণ তিনি ইসলামের ব্যাপারে আগে একটা ভুল ধারণা নিয়ে বসে থাকেন এবং সেটার মাধ্যমে তিনি গোটা ইসলামের যে পিকচার আছে সেটাকে যাচাই করার চেষ্টা করতেছেন। সো ইসলামের যে ফিতরাত এবং ইসলামের যে হিউম্যান নেচারের যে পোর্ট্রিয়াল, এটা আটমোস্ট ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে এখনকার সময় এগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা বলা দরকার। আমাদের এখানে এই কথাবার্তাগুলো খুবই কম হয় না, আলাপ হয়। এবং আমি এটা দিয়ে শেষ করতে চাই, আমাদের আলোচনা মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে, যে এই যে দেখেন এখনকার দুনিয়ায় মানুষ এটাই একসেপ্ট করে না যে সেটান এক্সিস্টস। মানে ইসলামী ডিসিপ্লিনে যেমন শয়তানের কুমন্ত্রণ একটা বড় একটা ফ্যাক্টর, যে মানুষের মধ্যে কুমন্ত্রণ দেওয়া হয়। আবার মানুষের নফসানিয়াত, যে মানুষের একটা অন্ধকার বা একটা ডার্ক একটা সেলফ আছে, সেটাকে ইসলাম একসেপ্ট করে যে এটা এক্সিস্ট করে, এবং এটাই তার পরীক্ষার মূল একটা জায়গা। এবং আবার ইসলাম এটাও বলে তার মধ্যে সেন্স অফ গিল্ট আছে, তার মধ্যে প্রায়শ্চিত্ত বোধ আছে, তার মধ্যে ফিতরাত আছে, যে একটা খারাপ কাজ করলে সে খারাপ ফিল করবে ভিতর থেকে, এটাই ইসলাম একসেপ্ট করে। এবং পাশাপাশি ইসলাম বলতেছে যে তার মধ্যে আকল আছে, জ্ঞান বুদ্ধি বিবেচনা করতে হবে। কোরআনে বারবার আমরা শুনি বা পড়ি যে তোমরা কি চিন্তা করে দেখো না, তোমরা কি খেয়াল করে দেখো না। তার মানে এখানে আকলের কথা আছে, বাল রান আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর যেন মরিচা পড়ে গেছে। মানে অন্তরটা এরকম যে আপনার একটা কন্টিনিউয়াস একটা ওয়ার্কের মধ্যে দিয়ে একটা হচ্ছে আপনার নার্চারিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আপনাকে ইসলাম এটা বলে, এবং দিন শেষে আপনাকে ইসলাম এটা বলে যে যতই চেষ্টা করো নিজ থেকে তুমি সবটা বের করতে পারবা না, আপনার এক্সটার্নাল আলোটা দরকার হবেই। সো আপনার মধ্যে ইন্টারনাল ডার্ক অ্যান্ড ব্রাইট সব কিছু ইসলাম বলে দিচ্ছে। আবার বলতেছে যে উপর থেকে আলোটা আসলে তুমি এই ভিতরের ডার্কনেসটাকে কন্ট্রোল করতে পারবা, তুমি ওয়ার্শিপের মাধ্যমে সেলফ ডিফেন্সিভ মেকানিজম ক্রিয়েট করতে পারবা, যে কারণে তুমি নিজেকেও হার্ম করবে না, আবার তোমার দ্বারা অন্যরাও হার্ম হবে না। সো ইসলাম গিভস ইউ আ কমপ্লিট ফুল কম্প্রিহেন্সিভ আইডিয়া যে আমি নিজেকে আসলে কীভাবে দেখবো, আমার নেচারটা আসলে কী। কিন্তু যখন আমি এইভাবে দেখতে শিখবো না,
তখন আমি তো ডুবে যাবোই কোনো ডুবে না কোনো যাবোই, দিকে, হ্যাঁ। যে এদিকে চলে গেলাম ওইদিকে চলে গেলাম, অ্যান্ড আই হ্যাভ নো ক্লু, এবং আমি ওই স্ক্যাটার্ড পিক্সেলটাকেই পুরো পিকচার মনে পুরো করে picture সারা মনে জীবন করবো। ধ্বংস করে দিব নিজে, অনেকটা ওই যে ছয় অন্ধের হাতে দেখার হাতে মতো। দেখার মতো। সো হিউম্যান নেচারের এই যে 2 পর্বের আলোচনা আশা করি যারা শুনেছেন তাদের জন্য নিজেকে বোঝার ক্ষেত্রে খুব বেশি উপকারী হয়েছে। আমরা প্রথম যেই পর্বগুলো আলাপ করেছি ফোকাস ছিল ট্রান্সেন্ডেন্টাল বিং বা গড বেসড বেশি, যে এটার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এবং আমরা গত 2 পর্বে আলাপ করার চেষ্টা করেছি যে হিউম্যান নেচার মানে আমরা মানুষ হিসেবে নিজেদের দিকে কোন দৃষ্টিতে তাকাবো। সো আশা করি আমরা নিজেরাও উপকৃত হয়েছি, যারা শুনেছেন তারাও উপকৃত হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।